হৃদের থাপ্পড় খেয়ে বাসায় ফিরে কান্নাকাটিতে হুলস্থুল পাকিয়ে রেখেছে মায়া। চট্টগ্রামে থাকবে না মানে থাকবেই না, যে করেই হোক মায়া আজই ফিরতে চায় আশুগঞ্জে, এখানে আর নয়। মায়া হঠাৎ জেদের কান্নাকাটিতে অতিষ্ঠ মায়ার মামা সেলিম সাহেব ও তার মা ফুলবানো। জুইও খানিকটা বিরক্তিকর সহিত দাঁড়িয়ে আছে ফোন হাতে নিয়ে। ভিডিও কলে আছে আরিফ। মায়াকে বারবার এটা সেটা বলে বোঝাতে চাচ্ছে, কিন্তু জেদি মায়া সেই সব শুনতে নারাজ। রাতে ট্রেনে চট্টগ্রামে আসতে না আসতেই সকালে ট্রেনে আবার চলে যাওয়ার জেদ ধরার কারণটাও ঠিকঠাক করে কাউকে বলছে না মায়া। আর না হৃদের কিছুক্ষণ আগের থাপ্পড় দেওয়ার বিষয়টা কাউকে জানাচ্ছে। শুধু কান্নাকাটি করে বারবার বলছে সে চট্টগ্রামে থাকবে না। বাড়ির সবার জন্য মন পুড়ছে, সেজন্য বাসায় ফিরে যেতে চায় মায়া। মায়ের এমন যুক্তিহীন কারণটাও কারো কাছে প্রযোজ্য নয় বলেই উপস্থিত সবাই বিরক্তি মায়ের উপর। কিন্তু অসহায় মায়া কান্নার কারণে ঠিকঠাক কথাও বলতে পারছে না, শুধু হিচকি তুলে কেঁদে কেঁদে বারবার বলছে সে চট্টগ্রামে থাকবে না, এখানে পড়াশোনা করবে না, বাসায় চলে যেতে চায়। মায়ের হুলস্থুল কান্নাকাটির মাত্রা প্রহর হতেই জুই এক প্রকার বাধ্য হয়ে আরিফকে কল দেয়। আরিফ তখন থেকে মায়াকে বোঝাচ্ছিল শান্ত হতে। মায়া শুনতে চায় না বলে এর জন্যই বেশ কয়েকবার ধমকালো, কিন্তু তাতে মায়ের কান্না আরও বেড়ে গেল। এতে বিপাকে পড়ে গেল সবাই। আরিফ নিজেকে শান্ত করে জুইকে বলল মায়ের হাতে ফোনটা দিতে। জুইও তাই করলো। এক প্রকার জোর করে মায়ের হাতে ফোনটা গুঁজে দিল। মায়া কাঁদতে কাঁদতে ফোন কোলে নিলেই বসে থাকলো, তবুও হাতে নিল না। আর না ফোনের দিকে তাকিয়ে আরিফের কথা শুনতে চাইল। আসিফ মায়ের কান্নাকাটিতে হতাশায় ভারী নিঃশ্বাস ফেলে মায়াকে বোঝানোর উদ্দেশ্যে ফের বলল এই মুহূর্তে পরিবারের সবার মনের অবস্থা ভালো নেই। মুক্তার বিয়ে পিছিয়ে যাওয়াতে সবাই টেনশনে আছে, তাই এখন যদি মায়া পড়বে না বলে জেদ করে বাসায় ফিরে যেতে চায় তাহলে মায়ার বাবা মা আরও টেনশনে পড়ে যাবে। তখন দেখা যাবে টেনশনে মায়ার বাবা যদি অসুস্থ হয়ে পড়ে তখন কি মায়ের কষ্ট লাগবে না? আরিফের বুঝদার কথাগুলো মায়ের মনে ধরতেই মায়ার কান্নাকাটি খানিকটা কমে আসলো। কোল থেকে ফোনটা হাতে তুলে মুখ বরাবর ধরল, ধীরে মাথা নাড়িয়ে বোঝালো মায়া ভীষণ কষ্ট লাগবে। আরিফ হালকা হেসে মায়াকে ফের বুঝিয়ে বলল আরিফ চট্টগ্রামে কয়েকদিনের মধ্যে ফিরে আসবে, তখন মায়ার ট্রান্সফারের বিষয়ে কথা বলবে কলেজে, এখন কান্নাকাটি না করতে। মায়া কান্না কমে আসলে উত্তর করল সত্যি তো ট্রান্সফার করাবে আমাকে? পরে মন বদল করবে না তো? আরিফ হেসে উঠে মায়াকে আশ্বস্ত করে বলল ট্রান্সফার করব, ততদিন লক্ষ্মী মেয়ের মতো থাকবি, নানুকে জ্বালাবি না কেমন? মায়ার কান্না সম্পূর্ণ থেমে গিয়ে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছতে মুছতে বলল আচ্ছা আচ্ছা ভাই রাখছি, তোরা ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। কান্নাকাটি করে চোখ মুখের কি অবস্থা করছিস তুই? মুখের মাস্কটা পর্যন্ত খুলিসনি। যা আগেকে ফ্রেশ হ, আজকে কলেজে যাওয়ার দরকার নেই, সারা রাত জার্নি করেছিস, খেয়ে দে একটু ঘুমাবি কেমন? আচ্ছা আচ্ছা নানুকে ফোনটা দে। হাত বাড়িয়ে ফোনটা ফুলবানোর হাতে দিতে দিতে চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো মায়া। তিনি ফোনটা হাতে নিয়ে আরিফের সঙ্গে কথা বলতে বলতে ছুটল রান্নাঘরের দিকে, আপাতত সবার জন্য চা করতে। সেলিম সাহেব সোফায় বসা ছিল। মায়ের কান্না থেমে যেতে দেখে মায়ের কাছে চা চাইল। মায়ের ড্রয়িং রুমের থেকে উঠে নিজেদের রুমের দিকে যেতেই মায়ের পেছন পেছন জুয়ে গেল। মায়ের রুমে ঢুকে মাথা হিজাব আর মাস্ক খুলতেই জুয়ের চোখে দৃশ্যমান হলো হৃদের থাপ্পড় দেওয়া লাল দুটো গাল, যেখানে স্পষ্ট 5 আঙ্গুলের ছাপ বসে গিয়ে ফুলে আছে খানিকটা। মায়ার গালে অবস্থা দেখি আতঙ্কে ন্যায় মৃদু চিৎকার করে উঠল জুই। তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে মায়ের মুখোমুখি দাঁড়িয়ে মায়ের গাল দেখে অস্থিরতায় প্রশ্ন করতে লাগলো একটার পর একটা। মায়ার গাল দেখে যে চট করে বুঝে ফেললো কেউ মায়াকে নির্দয়ভাবে মেরেছে। কে বা কারা মায়াকে এমনভাবে মারলো জানতে চাইলে প্রথমে মায়া বলতে চায়নি হৃদের নামটা, কিন্তু জুয়ের ব্ল্যাকমেল করে আরিফের ভয় দেখাতে গমগড় করে সবটা বলে দিল মায়া। বিনা কারণে হৃদের মায়াকে আঘাত করাটা পছন্দ হলো না জুয়ের, সেজন্য জুই বেশ অনেকটা চেতে গেল হৃদের ওপর। রাগের মাথায় ছুট এটা সেটা
বলে হৃদকে গালমন্দ করলো। কখনো হৃদের মুখোমুখি হলে অবশ্যই জানতে চাইবে কেন মায়াকে এমনভাবে মারল সেটা। সেদিনকার মতন জুই বা মায়া কেউই আর কলেজে যায়নি। সারা রাত জার্নি করার পর সারাদিন ঘুমিয়ে কাটালো দু বোন। সেলিম সাহেব সকালে নাস্তা করেই চলে গিয়েছিলেন, কিন্তু মায়া নিজের গাল ওড়নার আঁচলে লুকিয়ে রাখলো সারাটা দিন, যার দরুন কারোরই চোখে পড়লো না হৃদের থাপ্পড়ের বিষয়টা। আর না মায়া কাউকে জানালো হৃদ ওকে মেরেছে সেটা। জানাশোনার মধ্যে শুধুমাত্র জুই জানতো ব্যাপারটা। তবে সেদিনকার মতন মায়া আর হৃদ দুজনের কারোর সঙ্গে দেখা হলো না একে অপরের। কিন্তু ভাগ্যর ফের মায়া না চাইতেও হৃদের দেখা পেয়ে গেল পরের দিন, তাও কলেজের রাস্তায়। ভয়াত্মক মায়া হৃদের ছায়াও মারাতে চায়নি বলে পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু হৃদের ঈগলের চোখ যেন তৎক্ষণাৎ ধরা পড়ে গেল সে। এক মুহূর্তের জন্য মায়ার মনে হলো হৃদ যেন মায়ের অপেক্ষায় রাস্তায় বসেছিল আয়োজন করে। সকাল 8:15। তীব্র অনীহা নিয়ে রিকশায় চড়ে বসলো মায়া। কলেজে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু জুইয়ের জোরাজুরিতে যেতে হচ্ছে, নয়তো সে কখনোই একা একা কলেজে যাওয়া মেয়ে না। জুই অসুস্থ, কোমরে ভীষণ ব্যথা, তাই আজ সে যাবে না সাদা ড্রেস পরে। মায়া চেয়েছিল জুইয়ের সাথে সাথে না যেতে, কিন্তু পারল না। বিগত কয়েক দিনের বন্ধের জন্য কলেজে অনেক পড়া জমে আছে, তাই এক প্রকার বাধ্য হয়েই মায়াকে কলেজে যেতে হচ্ছে। বাসা থেকে কলেজের রাস্তা প্রায় হেঁটে গেলে 15 মিনিট, আর রিকশায় করে গেলে 5-7 মিনিটের মতন লাগবে। মন খারাপের উদাসীন মায়া কোলের উপর বইপত্রর ব্যাগটা চেপে ধরে বসে থাকলো থমেরে। রিকশা চলল আপন গতিতে, চেনা পথ, চেনা অলিগলি, কোনো কিছুই অজানা নয়। মূলত অনেক দিনের বন্ধে পড়াশোনার প্রতি অমনোযোগী ছাত্রীর মতন আশপাশটা চোখ বোলাচ্ছিল উদাসীনতায়। দেখতে দেখতে হঠাৎই চমকে ওঠার ন্যায় আতকে দ্রুত রিকশা হুট তুলল। মুখে মাস্ক ঠিক করে তৎক্ষণাৎ রিকশার পেছনে মাথাটা এলিয়ে লুকিয়ে পড়ল, চোখ খিচে বন্ধ করে কারো ভয়ে। আর মনে মনে আল্লাহর নাম জপতে জপতে দোয়া করতে লাগলো যাতে সেই মানুষটার সম্মুখে ধরা না পড়ে যায়। উত্তেজিত মায়ার মনের দোয়া একটা সময় মন থেকে মুখে বুলি হয়ে আওড়াতে লাগলো মৃদু স্বরে। মায়ার চলন্ত রিকশা হঠাৎ থেমে যেতেই ধ্যান ভাঙে ওর। উত্তেজনায় মায়া মনে করলো হয়তো ওর কলেজ গেটে পৌঁছে গেছে, তাই আশেপাশে চেক না করেই আতঙ্কের ন্যায় লাফিয়ে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তৎক্ষণাৎ ছুটল সামনে। দ্রুত পা চালিয়ে পরপর কয়েক কদম হাঁটার মধ্যেই আকস্মিক মায়ার কাঁধের ব্যাগটা পেছন থেকে কেউ টেনে ধরতেই আটকে যায় মায়া। কেউ হেয়ালি গলার সুরে তুলে বলে, কি ম্যাডাম, এত তাড়া কিসের? কই যান? আমাদেরও একটু সময় দিয়ে যান। পরিচিত কণ্ঠ কানে আসতেই মায়া ভয়াত্মক হয়, চোখ মুখ খিচে বন্ধ করে নেয়, নত মস্তিষ্কে পেছন ফিরে মৃদু গলায় আওড়ায়, ছাড়ুন, আমি কলেজ যাব। মায়ের কথায় খানিকটা কপাল কুঁচকে আসে হৃদের। তীক্ষ্ণ গলায় বলে, ছাড়ুন মানে? এখনো তো ধরাধরি করলামই না, ছাড়বো কেন? হৃদের কথায় নাক ছিটকালো মায়া। ছি, কি বাজে আপনি! ব্যাগ ছাড়ুন আমার, যাবো আমি। মায়ার কথায় হৃদের হাতটা আরো শক্ত হয়ে আসে মায়ের ব্যাগে। হৃদ মায়ের ব্যাগ টেনে নিজের মুখোমুখি দাঁড় করাতে করাতে বলল, অবশ্যই ছাড়বো ম্যাডাম, তার আগে আপনার সাথে আমার হিসাব নিকাশ শেষ করি। তারপর শুনলাম আপনি নাকি আমাকে অমান্য করে চলেছেন, আমার পিছনে বাজে কথা বলছেন। ঘটনা কি সত্যি? হৃদের পরপর আচরণে মায়ার ভয়ের সাথে সাথে রাগও হচ্ছে ভীষণ। কেন হৃদ বারবার মায়ের পেছনেই লাগতে আসে সেটা আজও বুঝতে পারেনি মায়া। কিসের এত শত্রুতামি হৃদের সাথে মায়ার তাও জানে না, তাই রাগান্বিত মায়া খানিকটা তেজ দেখিয়ে হৃদকে শোধালো, বেশ করেছি বলেছি, দরকার পড়লে আরো বলবো আপনি আসলেই একটা বাজে মানুষ। ব্যাগ ছাড়ুন। মায়ের তেজ দেখানোটা হৃদের বরাবরই পছন্দ না, তাই হৃদ রাগে কটমট করে মায়ের ব্যাগ ছেড়ে তৎক্ষণাৎ মায়ার 2 হাত বাঁধে হৃদের এক হাতের মধ্যে। আসিফকে ডেকে বলল, আসিফ, আমার বন্দুকটা দে তো। দেশদ্রোহীকে বাঁচিয়ে লাভ নেই। আমার এলাকা থেকে আমার নামে বদনাম করা বিষয়টা হজম হচ্ছে না। সব রাজাকারের বংশ আজকে সাফ করে ফেলবো। আমাকে বাজে কথা বলা আজই বের করছি। দে বন্দুক দে আমার। হৃদের কথায় তৎক্ষণাৎ জি ভাই উত্তর করে ছুটল আসিফ।
চোখের পলকে গাড়ির ডেস্কে থেকে বন্দুক নিয়ে হাজির হলো হৃদের সামনে। মায়া আসিফকে হৃদের হাতে বন্দুক তুলে দিতে দেখে ঝরঝর করে কেঁদে উঠল। তখনই আসিফ চমকে উঠে মায়ের দিকে তাকালো। হৃদ বিরক্তির চোখে আশেপাশে তাকায়। সকাল হওয়ায় আশেপাশে মানুষজন বেশ আছে। মায়া এমন মরার কান্নায় রাস্তায় সিন ক্রিয়েট হতে পারে বলে হৃদ তৎক্ষণাৎ ধমকের গলায় মায়াকে বলল, এই মেয়ে চুপ চুপ, একদম চুপ। মরা কান্না কেন করছো? আমি কি কিছু করেছি? হ্যাঁ, চোখে এত পানি আসে কোথা থেকে? চুপ করো, নয়তো এই বন্দুকের সবগুলি তোমার পেটে চালান করে দিবা এক্ষুনি। চুপ। মায়া ঠোঁট কামড়িয়ে কান্না আটকাতে যায়, কিন্তু চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে হৃদের হাতের বন্দুকের ভয়ে। এই প্রথম কারো হাতে বাস্তবিক বন্দুক দেখলো মায়া, তাও ওকেই মারতে। সাংঘাতিক না বিষয়টা? অবশ্যই সাংঘাতিক। হৃদ মায়ার দু হাত আড়াআড়ি অবস্থায় নিজের এক হাতে আটকে অপর হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে নত মস্তিষ্কের মায়া নিশ্চুপ কাঁদতে লাগলো। যাও একটু সাহসী হয়ে উঠেছিল মায়া হৃদের সব কথার উত্তর করবে ভেবে। সেই সবটুকু সাহস ফুস হয়ে যায় মুহূর্তে হৃদের হাতে বন্দুক দেখে। হৃদ মায়াকে নিশ্চুপ কাঁদতে দেখে খানিকটা মায়া হলো। গলার রাগ কমিয়ে শাসন করে বলল, আর আমার সাথে তেজ দেখাবে, তেরামি করবে কখনো? মায়া মাথা নাড়িয়ে না বোঝায়। তখন হৃদ মায়ার হাত ছেড়ে দিতে দিতে বলল, ভেরি গুড গার্ল। এবার আমাকে সুন্দর করে আদরের সহিত সালাম দেন। এলাকার সিনিয়র বড় ভাইদের সালাম দিয়ে চলতে হয়, জানেন না সেটা? ছাড়া পেয়ে মায়া কাঁদতে কাঁদতে এক হাত কপালে তুলে হালকা তুতলিয়ে হৃদেরকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। মায়ার সালাম শেষ হতে না হতেই হৃদের ধমকের ফের চমকে উঠল মায়া। হৃদ ধমকে পড়ল, এ বেয়াদব মেয়ে। ভাইয়া কি? হ্যাঁ, কোন কালের পাতানো বোন তুমি আমার? ভাইয়া ডেকে আত্মীয় সম্পর্কে বানাতে চাও আমার সাথে? আমার বাবার সম্পত্তির ভাগ চাই তোমার, আমার বোন সেজে? সাংঘাতিক চালবাজ মেয়ে তুমি। খবরদার, ফের যদি আমাকে ভাইয়া ডেকেছ, আমি জগৎবাসী সবার জন্য ভাইয়া হলেও তোমার নয়। এই আসিফ, তুই বলতো ওকে আমার বোনের মতো দেখতে লাগে? হ্যাঁ। আসিফ যেন সার্বক্ষণিক প্রস্তুত থাকে হৃদের ডাকে। তৎক্ষণাৎ অসম্মতি দিয়ে বলল আসিফ, না ভাই, একদম লাগে না। আপনাদের হাইটে, ওয়েটে, কালারে কোনো কিছুই মিলে না। ওনাকে তো আমাদের ভাবির মতো লাগে। আসিফের অ্যাঙ্গেলের কথা না মায়া না বুঝলেও হৃদ ঠিকই বুঝতে পারে। হৃদ আসিফের অতিরিক্ত কথা চোখে শাসায়। আসিফ দমে গিয়ে চুপচাপ জায়গা ছেড়ে প্রস্থান করে। আরেকটু হলেই আবেগে আসিফ সব কিছু ফাঁস করে দিত মায়ার সামনে। আসিফ চলে যাওয়ার দিকে মায়া বোকার মতো তাকিয়ে থাকে। মূলত ওর মাথায় কিছুই ঢোকেনি। মায়া কিভাবে এত ছেলে আসিফের ভাবির মতন দেখতে হতে পারে? আসিফের ভাবি নিশ্চয়ই কোনো বুড়ো মহিলা হবে। তাহলে কি মায়া বুড়ো মহিলাদের মতন দেখতে? মায়ার ফের ধ্যান ভাঙে হৃদের ভয়। হৃদ বলে, নো মেয়ে, আমাকে ভাইয়া টাইয়া ডাকা যাবে না। এই শব্দটা তোমার জন্য বাদ। চাইলে স্যার ডাকতে পারো। জি আচ্ছা। গুড। এবার সুন্দর করে সালাম দাও দেখি। আসসালামু আলাইকুম স্যার। গুড। এবার চাঁদা দেন। মায়া প্রথমে বুঝলো না হৃদের কথার মানে। হুম। এলাকায় থাকতে গেলে চাঁদা দিতে হয় সিনিয়রদের, জানেন না সেটা? দেন, আমাকে চাঁদা দেন। দেখি কি কি আছে আপনার কাছে, বের করেন সব। মায়া হৃদের কথার বিপাকে পড়ে গিয়ে আবারও চোখ টলমল হয়ে ওঠে পানিতে। হৃদ মায়ার চোখের পানি দেখে বিরক্ত নিয়ে নিজের মায়ার কাঁধের ব্যাগ টেনে নিজের কাছে নিল। পরপর মায়ের ব্যাগের সবগুলো চেন খুলে ভেতর থেকে মায়ের টিফিন বক্সটি হাতে নিল। এক হাতে মায়ের বইয়ের ব্যাগটা ফেরত দিয়ে টিফিন বক্স খুলে দেখতে পেল গরুর মাংসের পাস্তা রান্না করা। হৃদ দুই আঙুলের সাহায্যে একটু মুখে দিয়ে মায়ের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মায়া মূলত হৃদের দিকেই তাকিয়েছিল ড্যাপ ড্যাপ করে। হৃদ মুখে পাস্তাটা চিবোতে চিবোতে বলল, খুব ঝাল, আমি তো এত ঝাল খেতে পারি না। কাল থেকে কম ঝাল করে নিয়ে আসবা, মনে থাকবে? কথা বলতে বলতে হৃদ ফের দুই আঙ্গুলের সাহায্যে পাস্তা মুখে তুলতে তুলতে মায়া তৎক্ষণাৎ নিজের ব্যাগ গেটে হৃদের জন্য ছোট্ট চামচ বের করে দিল। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে চামচটা হাতে নিতে নিতে বলল, এই খাবার কে রান্না করছে, তুমি? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল। হুম। হৃদ চামচ দিয়ে পরপর পাস্তা মুখে তুলতে তুলতে বলল, কালকে থেকে পিঠা বানিয়ে নিয়ে আসবা। এখন যাও কলেজে। এভাবে হাঁ করে তাকিয়ে থাকার কিচ্ছু নেই। এতটুকু খাবার আমারই লাগবে,
আউট। টিফিন টাইম চলছে, সময় 1:15। পুরো ক্লাস খালি করে সবাই যার যার মতন করে ক্যান্টিনে বা ক্যাম্পাসের মাঠে আড্ডায় বসে। ক্লাসে তেমন কেউ না থাকলেও মায়াকে নিয়ে হাতে গোনা 7-8 জন বসা আছে যারা নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত। তাদের মাঝে মায়াও একজন। বিগত কয়েক দিনের বন্ধের ক্লাস নোট সংগ্রহ করছে মায়া, শ্রেয়ার খাতা থেকে লিখে। জুইকে দিতে হবে এগুলো, তাই জুই আজ কলেজে না আসায় একা সকল পড়ার চাপ পড়েছে মায়ের উপর। আর সেই থেকেই ব্যস্ত হাতে লেখালেখি করছে শ্রেয়াদের সাথে ক্যান্টিনে না গিয়ে। তাছাড়া মায়া এমনও কলেজের ক্যান্টিনে যেত না। মায়ের না যাওয়ার অবশ্য দুটো কারণ আছে। প্রথম কারণ ছিল রিত মায়ের টিফিন বক্স রেখে দিয়েছে, এর জন্য লেখার চাপ রেখে টিফিন করতে গেল না সে। শ্রেয়া নাদিয়া দুজনেই মায়াকে রিকোয়েস্ট করেছিল সঙ্গে যেতে, পরে না হয় 3 জনে একসাথে মায়াকে নোট করে দিয়ে এমনটাও প্রমিস করেছিল দুজন, কিন্তু তারপরও মায়া যায়নি লেখা ফেলে। 2 নম্বর কারণটা ছিল হৃদের ভয়। মায়ের ধারণা মায়া যদি ক্যান্টিনে যায় তাহলে নিশ্চয়ই হৃদ সকালের মতন করে ক্যান্টিনেও চলে আসবে মায়াকে হুমকি ধামকি দিতে। তাই মায়া মনে মনে ঠিক করে রেখেছে যতদিন না পর্যন্ত হৃদ এই চট্টগ্রাম শহর ছেড়ে ঢাকায় চলে না যাচ্ছে ততদিন পর্যন্ত মায়া ক্যান্টিনে যাবে না, লুকিয়ে চুরকিয়ে পালিয়ে বেড়াবে হৃদের হাতে। তারপরও খারাপ হৃদ খানের মুখোমুখি না। সঙ্গীহীন মায়া ভীষণ মনোযোগ দিয়ে নিজের লেখাটা শেষ করছিল, কারণ টিফিন টাইম শেষ হলেই 5ম ঘন্টা শুরু হয়ে যাবে। তখন আর লেখালেখির সুযোগ থাকবে না, ক্লাস টিচার আর থাকবে। ভাবি, এটা আপনার জন্য ভাই পাঠিয়েছে, নিন। অর্ধপরিচিত কণ্ঠ কানে আসতেই মনোযোগ নষ্ট হয় মায়ের। লেখা থামিয়ে কপাল কুঁচকে সামনে তাকাতেই দেখে পরে 10-11 বছরের ছেলে সুমনকে। ছোট্ট সুমন নামক ছেলেটিকে মায়া চেনে, এই কলেজের ক্যান্টিনে কাজ করে বাবার সঙ্গে। মায়া সুমনদের ক্যান্টিনে রোজ খাওয়া দাওয়া করে, আড্ডা দেয় শ্রেয়াদের সাথে। পরিচিত সুমনকে দেখে মায়া মনে করে সুমন অন্য কারো খোঁজে এসেছে এখানে, তাই সুমনের ভুল শুধরিয়ে বলে, তুমি মনে হয় অন্য কারোর খোঁজে এসেছো সুমন, আমি তোমার ভাবি না, আর এই পার্সেলও আমার না। মায়ের কথায় তৎক্ষণাৎ নাসূচক করল সুমন। মায়াকে শুধালো ধীর গলায়। সুমন বলল, না ভাবি, এটা আপনারই। ভাইয়ের মোবাইলে আপনার ছবি দেখে আমি এই স্কুল ড্রেস পরার আসিলেন ছবিতে, নিন এবার এটা রাখেন। বিস্মিত মায়া স্তব্ধতার ন্যায় সুমনের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো। শুধু কে কার ভাবি সেটাই মায়ের মাথার উপর দিয়ে গেল। মায়া কখনো সুমনের ভাবি হলো, আর কখনই বা সুমনের ভাই নামক মানুষটির কাছে ওর ছবি গেল। মায়ের ছবি, তাও অন্য কারো ফোনে, আদৌ সম্ভব? মায়া তো ছবি তোলে না, হাতে গোনা যে কয়েকটা ছবি আছে তাও সেইগুলো পারিবারিক ফোনে তোলা, অন্য কারো ফোনে থাকার কথা না। মায়ের পরিবার নিশ্চয়ই সুমনের ভাই নামক লোকটার কাছে মায়ের ছবি দিতে যাবে না। মায়া এখনও নিশ্চিত যে সুমন অন্য কারোর সাথে মায়াকে গুলিয়ে ফেলেছে। এর জন্য মায়া মনে মনে সুমনের জন্য দুঃখ পেল। সহজ সরল ছেলেটা কত বোকা, আহারে ঠিকঠাক ছবিটা দেখতে পারেনি। এর জন্য মায়াকে ছবির মেয়েটার সাথে গুলিয়ে এখন ভাবছে সুমন ছেলেটাকে আসলেই সহজ সরল। এখন মায়ের দায়িত্বের মধ্যে পড়ে সুমনকে বোঝানো যে সুমন ভুল ভাবছে মায়াকে তার ভাইয়ের বউ মনে করে। মায়া কারো ভাবি নয়, আর এই পার্সেলের অধিকারীও মায়া নয়, অন্য কেউ হবে। মায়া লেখার কলমটা রেখে হাত বাড়িয়ে সুমনের বাড়িয়ে দেওয়া খাবারের পার্সেলটা ঠেলে সুমনের দিকে দিতে দিতে মায়া বলে, এই পার্সেল আমি রাখতে পারবো না, তুমি ফেরত নিয়ে যাও সুমন। আর তোমার ভাইকে গিয়ে বলো সে যেন সাহস করে নিজে গিয়ে দিয়ে আসে তার বউকে, তোমাকে যেন না পাঠায়। তুমি ভুল করছো, একজনের পার্সেল অন্যজনকে ডেলিভারি দিচ্ছ। আমি এই পার্সেলের মালিক না, এবার তুমি যাও, আমি লিখবো। উত্তেজিত ভঙ্গিতে মায়াকে তৎক্ষণাৎ শুধালো সুমন। আরে ভাবি, কি বলেন এগুলা? ভাইয়ের মতন সাহসী পোলা এই চট্টগ্রাম শহরে 2টা খুঁজে পাবেন না আপনি। ভাইয়ের সাহসের প্রশংসা তো পুরো বাংলাদেশ করে, আর আপনি তার সাথে সাহসের কথা কি বলেন? ভাই শুনলে কিন্তু রাগ করবে। আসলে ভাবি, ভাই এখন ব্যস্ত, ভাইয়ের আব্বা আইছেন, এই জন্য ভাইয়ের লোক খাবারটা আমার দিয়েই পাঠাইছে, আপনার জন্য দিন রাখেন। আর এসব কথা বলবেন কিন্তু ভাইয়ের নামে, তাহলে আমি কিন্তু চুপ থাকবো না, সোজা ভাইয়ের কাছে নালিশ করবো আপনার নামে। সুমনের হঠাৎ চেতে ওঠা নাসূচক ভঙ্গি দেখে মায়ের মনে আগ্রহ জাগে নামক ভাইয়ের মানুষের কে তা জানতে। এর জন্য মায়াও সুমনের ভাইয়ের মায়াও প্রশংসা করে বলল, তোর ভাইকে পেয়ে তোর ভাবি মনে হয় অনেক লাকি।
তোর ভাই মনে হয় তোর ভাবিকে অনেক ভালোবাসে, তাই না? মায়ার কথা ফের শুধালো সুমন। আরে ভাবি, আপনি নিজেই তো আমাদের ভাইয়ের বউ। অতি আগ্রহে জানতে চাইল মায়া। আচ্ছা, তোর ভাইটাকে বলতো শুনি, নাম কি? ওই কলেজের সিনিয়র কেউ? মায়ের কথায় সুমন মায়ার দিকে খাবার পার্সেলটি এগিয়ে দিতে দিতে বলল, আমি কিছু বলতে পারুম না ভাবি, নিষেধ আছে। ভাইয়ের লোক আমারে বকবো। আপনি এটা রাখেন, আমি গেলাম। আর ভাই আপনারে কইছে এটা সবটা শেষ করতে, আমি এখন গেলাম। মায়ের বই খাতার উপর পার্সেলটা রেখে ফুরুত করে দৌড়ে পালালো সুমন। মায়া পেছন থেকে অধৈর্যের ন্যায় ডাকতে লাগলো সুমনকে। এই শোন শোন সুমন, এটা নিয়ে যা। আরে বলো, আমি তোর ভাবি না, তুই ভুল জায়গায় পার্সেল ডেলিভারি দিছিস বাদর। সুমন শুন, এই সুমন। মুহূর্তের মাঝেই সুমন মায়ের ক্লাসরুম থেকে দৌড়ে পালিয়ে গেল। মায়া পেছন ডেকে লাভ হয়নি, বরং মায়ের ক্লাসে যে কয়েকজন স্টুডেন্ট বসা ছিল তারা মায়ের হঠাৎ চিৎকারের ডাকে বিরক্তির সহিত মায়ের দিকে তাকাতেই চুপ করে যায় মায়া। নিশ্চুপ ভঙ্গিতে পার্সেলের প্যাকেট হাতে নিয়ে কিছুক্ষণ বসে থেকে দ্বিধা নিয়ে একটা সময় প্যাকেট খুলে বের করলো সিপি পাস্তার সঙ্গে বড় বড় গলদা চিংড়ি মাছ ভাজা, সাথে ফ্রেশ পানির বোতলও রয়েছে। বিস্মিত মায়ার খাবার দেখেই মত বদলায়। খাবারগুলোর দুটোই খুব প্রিয় মায়ার। পছন্দের খাবার সামনে পেয়ে লোভ সামলাতে পারল না মায়া। তৎক্ষণাৎ বই খাতা গুছিয়ে ছুটল ক্যান্টিনে শ্রেয়াদের উদ্দেশ্যে। দুই বান্ধবীদের নিয়ে এগুলো ভাগাভাগি করে খাবে সে। এখানে এমনি অনেক খাবার আছে, এত খাবার মায়ার একার পক্ষে শেষ করা সম্ভব নয়। খাবারগুলো নিয়েই মায়া মাঠ পেরিয়ে ক্যান্টিনের দিকে যেতে যেতে মনে মনে আরও একবার ভেবে নিল, অন্য খাবার যেহেতু মায়া খেয়ে নিচ্ছে, তাই এই খাবারের বিল আজ যাওয়ার সময় মসজিদে দান করে দিবে, তাহলে আর মায়ার গুনাহ হবে না। তাছাড়া মায়া এখন এই খাবারের মালিককে খুঁজবে কোথায়? যার খাবার সে যদি ঠিকঠাক ডেলিভারি দিতে না পারে তাহলে মায়ার কি দেশ? মায়া কি ইচ্ছে করে খাবারগুলো রেখেছে নাকি? বরং এই খাবারগুলো জোরপূর্বক মায়াকে চাপিয়ে দেওয়া হয়েছে। যেহেতু মায়াকে চাপিয়ে দেওয়া হয়েছে, সেহেতু মায়া এই খাবারগুলো কেন ফেলে দিয়ে নষ্ট করবে? এতে মায়ের পাপ হতে পারে। তার চেয়ে বরং মায়া এই খাবারগুলো খেয়ে দিয়ে ভালো পুণ্যের কাজ করবে। কলেজ ছুটির পরপরই মায়া সবার সাথে বের হলো। গেট পার হয়ে রাস্তায় আসতেই আচানক দেখা হয়ে গেল রাকিবের সঙ্গে। রাকিবের হঠাৎ সাক্ষাৎকারে অস্বস্তিতে পড়ে গেল মায়া। আজ জুই নেই বলে একটু বেশি অস্বস্তি বোধ করলো সে। মূলত রাকিব কলেজের এদিকটায় বসা ছিল। মায়াকে কলেজ হতে বের হতে দেখে এগিয়ে আসলো। মায়ের সাথে কৌশল বিনিময় করলো। জুইকে না দেখে জানতে চাইলো জুই কোথায়। মায়া দ্বিধায় জানালো জুই আসেনি। জুই না আসার সংবাদে আকাশের চাঁদ হাতে পাওয়ার ন্যায় খুশি হয়ে গেল রাকিব। চকচকে করার ন্যায় খুশিতে আবদার জানালো মায়াকে আজ বাড়িতে পৌঁছে দিবে সে। মায়া নাসূচক করল। রাকিব বিনিময়ের সঙ্গে ফের মায়ার কাছে অনুরোধ করায়। মায়া রাজি হলো, কিন্তু রাকিবের সঙ্গে এক রিক্সা করে যেতে হবে ভেবে মায়া কৌশলে রাকিবকে জানালো মায়া আজ হেঁটে বাসায় যাবে, রিক্সা করে যাবে না। কারণ রাস্তার মোড়ে মায়ার কাজ আছে, কিছু নোট প্রিন্ট করতে হবে। তাই মা ভেবেছিল হেঁটে যাওয়ার কথা শুনে রাকিব হয়তো মায়ের সঙ্গে যেতে চাইবে না বা নিষেধ করবে, কিন্তু মায়ের ধারণা ভুল করে রাকিব তাতেও রাজি হয়ে গেল মায়ের সঙ্গে যাবে বলে। শ্রেয়ার পারিবারিক গাড়ি আসতেও চলে যায়। নাদিয়াকে উল্টো রাস্তায় রিক্সা ধরে যেতে হয়। নাদিয়াও চলে যেতে মায়াকে একা করে। নিশ্চুপ মায়া হাঁটা ধরলে রাকিবও পা মেলায় মায়ের সঙ্গে। ভালোবাসার মানুষকে পাশে পেয়ে বেশ উৎফুল্লতা দেখা যায় রাকিবের কথায়। মায়ের পাশাপাশি হাঁটতে হাঁটতে কথার ফুলঝুরি ফুটে মুখে। নিশ্চুপ মায়া অস্বস্তিতে পড়ে রাকিবের কথায় হ্যাঁ উত্তর করছে শুধু। রাস্তার মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে আবারও দেখা হয়ে গেল হৃদের সাথে। আর তাতেই মায়া আতঙ্কের ন্যায় রাকিবের বরাবর হয়ে নিজেকে আড়াল করতে চাইলে হৃদের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়। মূলত রাস্তার ওপাশে হৃদ দাঁড়িয়ে আছে তার বাবার সাথে। আশেপাশের অনেক মানুষ ভিড় রয়েছে, হয়তো ইলেকশনের সেমিনারের জন্য ভিড়।
মায়া মনে করলো হৃদ মায়াকে দেখেনি, আর তাতে মায়া চুপি সারি কেটে পড়বে নিজের আড়াল করে। মায়ের এই ধারণাটা ভুল প্রমাণ করে হৃদ হঠাৎই শান্ত চোখ ঘুরিয়ে তাকালো রাস্তার এপাশে মায়ার দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে গেল দুজনের। আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ নিজেকে আরো গুটিয়ে নিল রাকিবের পেছনে। হৃদ খুবই শান্ত স্বাভাবিক দৃষ্টিতে মায়াকে কয়েক সেকেন্ড দেখে ফের ঘাড় ঘুরিয়ে নেয়, আর তাকালো না। মায়া অবশ্য চুপি চুপি বেশ কয়েকবার তাকিয়েছিল হৃদের দিকে, মূলত হৃদ মায়ার কাছে চলে আসে কিনা সেটা দেখতে। কিন্তু হৃদকে আসতে না দেখে স্বস্তি হয় মায়া, তবে বেশ বিরক্ত হয় মায়া এই ভেবে যে হৃদ খান যখনই চট্টগ্রামে আসে তখন কেন এই কলেজের রাস্তায় তাকে দেখা যায়, কেন এই লোকের কি বাড়িঘর নেই, নিজের বাড়িঘর ফেলে কেন রাস্তায় পড়ে থাকে সেটাই বোঝে না মায়া। সেদিনকার মতন মায়ার সাথে হৃদের আর দেখা হয়নি। মায়া বিকেলে যখন কোচিংয়ে গেল তখনও না, তবে রাকিবের সঙ্গে দেখা হয়েছিল। যেহেতু রাকিবও ওই কোচিংয়ে পড়ায় তাই রাকিবের সঙ্গে দেখা হওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু পরের দিন সকালে আর না বিকালে, গোটা দিনটাই হৃদের সাথে মায়ার দেখা হয়নি। মায়া হৃদের ছায়াও দেখেনি কলেজের রাস্তায়। এতে মায়া খুশি হয়েছিল, মনে করেছিল হৃদ আবার ঢাকায় ফিরে গেছে। এখন মায়া শান্তিতে কয়েকদিন চট্টগ্রামে থাকতে পারবে। তারপর হৃদের ফেরার আগে আগে মায়া আশুগঞ্জ চলে যাবে। এতে হৃদ খান আর মায়াকে খুঁজে পাবে না, ওদের দেখাও হবে না। মায়ার নিজের কল্পনা জল্পনা বেশ খুশি হলো। কিন্তু মায়ার সকল খুশিতে পানি ঢেলে হৃদ হাজির পরদিন সকালবেলা। যখন মায়া কলেজে যাচ্ছিল তখন মায়া সবে একা রিকশার করে যাচ্ছিল কলেজে। জুই আজও কলেজে যায়নি শরীর অসুস্থ বলে। আকস্মিক ঘটনায় মায়া রিকশা হঠাৎই থেমে মায়া ঝুঁকে পড়তে নিলে রিকশা হুট চেপে নিজেকে বাঁচার পড়ার থেকে। উত্তেজিত মায়া স্বাভাবিক হওয়ার আগেই কেউ একজন গাড়ি থেকে নেমে মায়ের হাত চেপে ধরল শক্ত করে। আকস্মিক ঘটনায় মায়া কিছু বোঝার আগেই তৎক্ষণাৎ টান পড়ে মায়ের হাতে। মায়া ঝুঁকে পড়ে রিকশা থেকে নামে কারো টানাটানিতে। মায়া রিকশা থেকে নামতে নামতে উত্তেজিত ভঙ্গিতে আওড়ায়, আরে আরে, কে আপনি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। আগমনকারী লোকটা পেছনে পিঠ নজরে আসলো মায়ার। লোকটা মায়াকে তখনও টেনে নিয়ে যাচ্ছে নিজের গাড়ির দিকে। মায়া চিৎকার করে লোকটার হাতে হাত নিজেকে ছাড়ানোর টানাটানি করতে লাগতো অনবরত। গাড়ির মুখোমুখি হতে ড্রাইভিং সিট হতে বের হয়ে আসলো আসিফ। আসিফকে দেখে আত্মা উড়াল দেওয়ার জোগাড় হলো মায়ার। মায়ার বুঝতে আর বাকি রইল না কে মায়াকে এমন চিলের মতন করে টেনে নিয়ে যাচ্ছে। আসিফের দেখে ভয়ে আতঙ্কে চিল্লাচিল্লি থেমে গেল, তবে হৃদের ভয়ে কেঁদে উঠল তখনই। হৃদ মায়াকে টেনে পাশের সিটে বসিয়ে সে ঘুরে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। আসিফের রেগে হৃদ দক্ষ হাতে গাড়ি ঘোরালো বিপরীত রাস্তা ধরে। মায়া হৃদের ভয়ে সিটিয়ে নিশ্চুপ কাঁদতে লাগলো। তারপরও শব্দ করছে না বিন্দুমাত্র। আজ কপালে কি আছে কে জানে। এই লোক এমনি রাগান্বিত অবস্থায় মায়াকে কোথায় নিয়ে যাচ্ছে তাও বুঝতে পারছে না মায়া। হয়তো মায়াকে আজ মেরে ফেলবে, তারপর বস্তা ভরে কোনো নদীতে ফেলে দেওয়ার জন্য মায়াকে এমন চিলের মতো করে তুলে এনেছে মাঝ রাস্তা থেকে। হৃদ নিজের মরার কথা চিন্তা করতেই মায়ের কান্নার বেগ আরও বাড়ে। আজ কলেজে আসার সময় জুইকে বকে এসেছিল মায়া, এর জন্য জুইয়ের জন্য মায়া লাগছে। মায়া যদি জানতো আজ ওর শেষ দিন তাহলে কখনো জুইকে বকে আসতো না, বরং আদর করে শেষ বিদায় নিয়ে আসতো। ব্যাগপত্র গুছিয়ে সিএনজি করে চট্টগ্রাম রেল স্টেশনে নামলো আরিফ। পেছনে দুই বোন বসা মায়া আর জয়, সঙ্গে আছে বৃদ্ধ ফুলবানু। আরিফ ভাড়া মিটিয়ে পেছনে আসতেই সিএনজি থেকে নেমে দাঁড়ালো দুই বোন। একটু পেছনে দাঁড়িয়ে জায়গা দিল আরিফকে। নম্রতার সহিত আরিফ নানুমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে দাঁড় করালো সাইডে। তারপর নিজের বাকি জিনিসপত্র নামানোর জন্য মাথা নোয়ালো সিএনজির ভিতরে। আরিফ যখন একে একে নিজেদের ব্যাগপত্র টানছিল তখনই কোথায় থেকে ৩-৪ ছেলে এসে হাজির হলো তাদের সম্মুখে। ভদ্রতা দেখিয়ে ফুলবানুকে সালাম জানিয়ে দৃষ্টি আকর্ষণ করলো আরিফের। গলার সুর
পেয়ে লাকেজ রেখে আরিফ পেছনে ফিরতেই চোখে দৃশ্যমান হলো স্বল্প পরিচিত লোকদের। আরিফ চিনে তাদের, প্রায় দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে রাস্তাঘাটে বা ভার্সিটির ক্যাম্পাসে, এমনকি মায়ের কোচিং সেন্টারেও যাতায়াত আছে তাদের। তবে ছেলেগুলো পকেটে নয়, ভদ্র মার্জিত পরিবারের ছেলে এরা। রাজনৈতিক করে কিন্তু ভালো ছেলে কাতারে পড়ে। আরিফ সে এলাকায় থাকে, সেই এলাকার ছোট ভাই এরা। আসসালামু আলাইকুম। রাফি ভাই, কোথায় যাচ্ছেন আপনি? ওয়ালাইকুম সালাম। এই তো বাড়িতে যাচ্ছিলাম আর কি। তা তোমাদের কি খবর? হঠাৎ এখানে কেন তোমরা? সামনের ছেলেটির নাম তপু, মূলত সেই সালাম দিল আরিফকে। তপু নামক ছেলেটির সরল হেসে ভদ্রতা দেখিয়ে আরিফের হাত থেকে ব্যাগটা নিতে চেয়ে হাত বাড়িয়ে পড়ল। এই তো ভাই ঢাকা যাচ্ছি। রিদ ভাইয়ের পরিবার ঢাকায় আছে। ওনাদের পরিবারের বিয়ে বলে আমাদেরকেও যেতে দাওয়াত করেছে। সেখানে যাব ট্রেনে করে আমরা। তবে যাওয়ার পথে দেখলাম আপনারা এখানে দাঁড়িয়ে, তাই এগিয়ে আসলাম আর কি। দিন ব্যাগগুলো আমাদেরকে দিন রাফি ভাই, আমরা নিয়ে যাচ্ছি। এই সফি, বাকি ব্যাগগুলো বের করতো গাড়ি থেকে তোরা। তপু নামক ছেলেটির আদেশে বাকি ছেলেগুলাও তাই করলো। আরিফকে হঠাৎ আগত ছেলেগুলার সঙ্গে বেশ সখ্যতা দেখিয়ে কথা বলতে দেখে কপাল কুঁচকে আসে মায়ার। আরিফ সচরাচর বাহিরের মানুষের কাছ থেকে সাহায্য নেয় না যখন সঙ্গে মায়া বা জুই থাকে, বোনদের সেফটির কথা ভেবে। তাহলে এখন কেন এই অপরিচিত ছেলেগুলোর থেকে সাহায্য নিচ্ছে সেটা মাথায় আসছে না মায়ার। আরিফ সবাইকে তাড়া দিয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে হাঁটলো। অনলাইনে কাটার টিকিটগুলো মোবাইলে দেখিয়ে কাউন্টার থেকে কাগজের টিকিট নিতে হবে বলে ততক্ষণে জুই ফুলবানু বেগমকে ধরে এগিয়ে গেল স্টেশনের প্ল্যাটফর্মে রাখা চেয়ারগুলোতে বসতে। মায়া তাদের পেছনে, হাতে ছোটোখাটো কাপড়ের ব্যাগ, কাঁধের একপাশে ঝুলছে মেয়েলির ছোট্ট ব্যাগ। সেটায় ফোনের শব্দ আসলে বেখালি মায়া হাঁটা থামিয়ে ব্যাগ থেকে ফোন নিতে চাইলে বাধা দেয় তপু নামক ছেলেটি। সে আগের ন্যায় ভদ্রতা দেখিয়ে ছোট্ট গলায় মায়াকে শুধিয়ে বলে, ভাবি আগে কোথাও বসবেন, তারপর ফোন রিসিভ করবেন। এটা পাবলিক প্লেস, আপনার সমস্যা হবে দাঁড়িয়ে থেকে কথা বলতে। তপুর ভদ্র ভাষা ছোট্ট করে ভাবি ডাকার বিস্ফোরণ ঘাড় ঘুরিয়ে তাকায় মায়া। মায়ার সাথে সাথে সামনে থেকে জুইও তাকালো ফুলবানু বেগমের হাত ধরে চেয়ারে বসাতে। তপুকে ছোট্ট গলায় মায়াকে ভাবি ডাকতে শুনতেই জুই, মূলত এর জন্য জুইও চমকিত, কিন্তু ফুলবানু বেগমের সামনে কিছু বলতে নারাজ জুই। বিস্ফোরণের মায়া কিছুই বলবে তখনই শফিক নামক ছেলেটি প্ল্যাটফর্মের চেয়ারের পাশে ব্যাগগুলো রাখতে মায়াকে বসার জায়গা দেখিয়ে তপুর ন্যায় সেম ভদ্রতা দেখিয়ে ছোট্ট গলায় বলল, ভাবি আপনি এই চেয়ারটাতে বসুন, এখানে কোনো ছেলেরা আসবে না, আমরা আছি আশেপাশে, আপনি বসুন প্লিজ। বিস্ফোরণের মায়া হতবাক হয়ে ড্যাপ করে তাকিয়ে রইল তাদের দিকে। আজকাল প্রায় মায়ার সাথে এমন হয়, চেনা নেই জানা নেই ইয়া দামড়া বড় বড় ছেলে পেলে মায়াকে ভাবি বলে সম্বোধন করে যেখানে সেখানে। এক একজনের আবার কি ভদ্রতা, আহা, দেখলেই মনটা জুড়িয়ে যায় মায়ার। অথচ কে কার বউ সেটাই জানে না মায়া। আজকাল মায়াকে ছোট বড় সবাই ভাবি বলে সম্বোধন করে, যেন মায়া এই জাতির জাতিগত ভাবি হয়। কিন্তু এই জাতির জাতিগত ভাইটা কি আজও মায়া জানতে পারে না। মায়া তো বিবাহিত, মায়ের একটা হারিয়ে যাওয়া স্বামীও আছে, সে আজও নিখোঁজ। মায়া তাকে খুঁজে পেলে না হয় একটা কথা ছিল, বলতে পারতো না সেও কারো ভাবি হয়, কিন্তু যেখানে মায়ের গোটা স্বামীটাই খোঁজ খবর নেই সেখানে মায়া এই জাতির ভাবি হয়ে বসে আছে। এখন মায়া যদি কাউকে প্রশ্ন করে এই জাতির ভাইকে নিয়ে, কে সে, কাকে জড়িয়ে মায়াকে এত ভাবি ডাকা হয়, কে সে, তাহলে সবাই একটাই উত্তর আসে, আমাদের ভাই ভাবি। উৎসুক মায়া ফের প্রশ্ন করে, আপনার ভাইটাকে? আপনার স্বামী ভাবি।
থমথমে খেয়ে মায়া এর বেশি প্রশ্ন কাউকে করতে পারে না, কারণ বাকি প্রশ্ন করার আগেই বাকিরা গায়েব হয়ে যায়। মানে এক কথায় মায়াকে এড়িয়ে চলে যায় মায়ার সম্মুখীন থেকে। হতাশায় মায়া আজকাল ডিপ্রেশনে ভুগছে। এদিকে নিখোঁজ স্বামীকে খুঁজে পাচ্ছে না, অন্যদিকে জাতির ভাই নামক নতুন বিপদ সংকেত মায়ের কপালে জুটেছে। এর জন্য শান্তিতে ফ্রেন্ডদের সাথে কোচিংয়ের পড়ে কোথাও আড্ডা দিতে পারে না জ্বালায়। মায়া আজকাল রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকাওয়ালা মামার ফুচকা খেতে পারে না। যদি মায়া খাওয়ার জন্য যায় তাহলে দেখা যাবে কোথায় থেকে কেউ না কেউ সেখানে চলেই আসবে। একদম অপরিচিত মুখ মায়ের কাছে তারা, অথচ মায়ের সাথে তারা এত নম্রতা ভদ্রতার সহিত বিনয়ে কথা বলবে যেন মায়া খুব বড় ধরনের সম্মানিত ব্যক্তি হয় তাদের। প্রথম দেখায় মায়াকে বাধ্যতামূলক সালাম দেবে, তারপর বিনয়ের সহিত মায়াকে রাস্তায় দাঁড়াতে নিষেধ করে বলবে, ভাবি এই রাস্তাটা ভালো না, ভাই নিষেধ করেছে আপনি যাতে এই রাস্তা খোলামেলা চলাফেরা না করেন, তাতেই দুষ্ট ছেলেদের উৎপাত বেশি। আপনি বাসায় চলে যান ভাবি, আমরা আপনার ফুচকা প্যাক করে বাড়ি দিয়ে আসবো। আপনি বাসায় চলে যান ভাবি। তারপর সত্যি দেখা যায় মায়ের বাসায় সেদিন সন্ধ্যায় ফুচকার বড় প্যাক দিয়ে যায় কেউ না কেউ দারোয়ানের চাচাকে দিয়ে তারা। মায়া যতক্ষণ পর্যন্ত ফুচকাওয়ালা মামার থেকে চলে আসবে ততক্ষণ পর্যন্ত ছেলেগুলো ওইখানে দাঁড়িয়ে থাকবে আর বারবার মায়াকে বিনয়ী করে বলবে মায়া যাতে বাসায় চলে আসে সেটা নিয়ে। এত বড় বড় দামড়া ছেলেদের ভাবি ভাবি অনুরোধ করাটা দৃষ্টিকটু লাগে বলে মায়া বাধ্য হয়ে চলে আসতে হয় সেখান থেকে। আর এই সব কিছুর প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে জুই। আজকাল মায়ের সাথে সাথে জুই অতিষ্ঠ এই অচেনা জাতির ভাইকে নিয়ে। তবে এতদিন মায়া এই বিষয়টি নিয়ে ডিপ্রেশনে ভুগলেও আজ মনটা বেশ ফুরফুরে ছিল এই ভেবে যে মায়া আজ বাড়ি চলে গেলে আর আসবে না এই চট্টগ্রামে। তখন এই জাতির ভাইয়েরও বিষয়টা ধামাচাপা পড়ে যাবে। কিন্তু হঠাৎ করে এই রেল স্টেশনে যখন মায়াকে অল্প পরিচিত ছেলেগুলো ভাবি বলে সম্বোধন করলো তখনই মায়া তাক করলো এই ভেবে যে এই জাতিগত ভাই নিশ্চয়ই মায়ার বাসার খোঁজ খবর রাখবে। আরিফকে পূর্ব থেকে চিনে এমনটা মনে হচ্ছে মায়ার। এবার মায়ার নিজ বাড়িতে চলে গেলেও যদি জাতির ভাই লোকটা মায়ার জন্য সেখানেও যায় তখন কি হবে? চমকিত মায়ার ধ্যান ভাঙে ফের তপুর দিকে তাকিয়ে বসলো শফিক নামক ছেলেটির দেখানো চেয়ারে। জুই তখনও মায়ের দিকে অবাক করে নজরে চেয়ে। মায়া ভীতিকর দৃষ্টি তুলতে চোখ মিলল দুজনের। মায়ের চোখের ভয়টা যেন মুহূর্তেই পড়ে ফেলল জুই। মায়ের সাথে সাথে জুইয়ের মনেও ভয়ের আশঙ্কা দেখা দিল এই ভেবে ছেলেগুলো মায়াকে ভাবি ডাকার শব্দ যদি কোনো কারণে আরিফ বা ফুলবানু বেগমের কানে যায় তাহলে বিপদে পড়ে যাবে দুজন। জড়সড়ে বসা মায়ার সাথে সাথে জুইও চুপসে গেল ভয়ে। মনে মনে আল্লাহর কাছে দোয়া করলো যাতে আরিফ বা ফুলবানুর কানে না যায় ছেলেগুলোর ভাবি ডাকটা। দেখতে দেখতে জুইয়ের দোয়াই কবুল হলো। পুরো ট্রেন জার্নিতে ছেলেগুলোর কেউই মায়াকে আর ভাবি ডাকলো না, আরিফ বা ফুলবানু বেগমকে সামনে। তবে পুরো রাস্তায় ছেলেগুলো দায়িত্ব নিয়ে মায়াদের খেয়াল রেখেছে। ট্রেন আশুগঞ্জে থামায় তাড়াহুড়ো 2 মিনিটে সবগুলো লাগেজ নামিয়ে দিল ছেলেগুলো। সবাই একে একে আরিফের থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠতে উঠতে তপু আরিফের চোখের আড়াল হয়ে যেতে যেতে মায়াকে বলল, আসি ভাবি, আমরা কিন্তু আপনার ভাইয়ের হয়ে বিয়েতে থাকবো ভাবি ইনশাল্লাহ। বিয়ে? কোন বিয়ে? কার বিয়েতে থাকবে বলে গেল? মায়ার বোনের বিয়েতে তো ওদের দাওয়াত করেনি আরিফ, তাহলে কোন ভাইয়ের পক্ষ হতে কার বিয়েতে থাকবে ওরা? উফ! অস্বস্তিতে মায়ের ফেস ডিপ্রেশনে যে চলে যাচ্ছে। যন্ত্রণায় পারছে না হাত পা ছড়িয়ে স্টেশনে কাটতে। যাকে পাওয়ার তার সন্ধান খুঁজে পাচ্ছে না মায়া, অথচ মায়ের জীবনে একটার পর একটা ঝামেলা লেগেই যাচ্ছে। মায়া থামাথামি নামই নিচ্ছে না। প্রথমে রিদ খান আর এখন অচেনা জাতির ভাই। রিদ খান তো দেশের বাইরে চলে গেল আজ প্রায় 1 মাস। এই ফাঁকে মায়াও বাড়িতে চলে এসেছে। জীবনে কখনো রিদ খানের সঙ্গে দেখা হবে এটাও নিশ্চিত। রিদ খানকে নিয়ে ঝামেলা মুক্ত। কিন্তু এই জাতির ভাইকে কি করবে মায়া? এই লোকটাকে সুবিধার মনে হচ্ছে না। সব জায়গায় মানুষ লাগিয়ে মায়ার বাড়ি অবধি যদি
চলে আসে তখন কি করবে মায়া? মায়ের রাগী বাবা এসব শুনলে নিশ্চয়ই মায়াকে কেটে নদীতে ভাসিয়ে দিবে। ডিপ্রেশনে মায়া এলোমেলো চিন্তায় হঠাৎ ঠোঁট ভেঙে কান্না আসলো। কি করবে উপায় না পেয়ে ভয়ে ফুপিয়ে কেঁদে উঠল সেখানে। মায়া হঠাৎ কান্নায় ব্যস্ত প্ল্যাটফর্মে মানুষের অনেকের দৃষ্টি কোটর হলো সে। জুই আরিফ ফুলবানু লাকে ছেড়ে মায়াকে ধরলো। চিন্তিত গলায় তিনজনই মায়াকে শুধালো কি হয়েছে জানতে চেয়ে। মায়া কিছুই বলল না, শুধু অজানা ভয়ে ফুপালো। চিন্তিত আরিফ মায়ের কাঁধ চেপে নিজের কাছে টানলো। বোনের মাথায় আদরে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে একটা সময় শান্ত হয় মায়া। তীব্র কোলাহলের গুঞ্জনে সকালের কাঁচা ঘুমটা ছুটতে যায় মায়ার। বিরক্তি সূক্ষ্ম ভাঁজ ললাটে বটে আসলো। চোখ মেলে তাকাতে চেয়ে পলক ঝাপটালো মায়া। ঘুমের রেশ পুরোপুরি কাটতে না পেরে চোখ জ্বলে উঠল তক্ষণি। বিরক্তি মায়া উপুর হয়ে বালিশের মুখ গুজে দিল। পাশেই হয়তো জুই ঘুমের আছে ভাবলো মায়া। তাই হাতড়ে জুইয়ের পাশটা চেক করতেই খালি জায়গায় পেয়ে মুখ তুলে তখনই চাইলো পিটপিট করে। আশ্চর্য, জুই বিছানাতে নেই। তার মানে জুইও উঠে গেছে এতক্ষণে। শুধু কি মায়াই এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমাচ্ছিল? এমনটা তো হওয়ার কথা না। মায়া বাড়িতে আসলে সবার আগে মায়ার রাগী বাবা ডেকে ঘুম থেকে তুলে সবাইকে নামাজের জন্য, অথচ আজ কেউ ডাকলো না মায়াকে। ঘুমানোর জন্য মায়াকে এত বেলা অবধি ছেড়ে দিল। মায়া মন সন্তুষ্টি হলো না। বাইরে গুঞ্জনে মনে হচ্ছে মায়ার ঝামেলা চলছে বড়সড়। কি নিয়ে সবার এত কথা কাটাকাটি হচ্ছে তাও বুঝতে পারছে না মায়ার। বিরক্তি মায়া বিছানায় উঠে বসলো। রাতে চট্টগ্রামের থেকে বাসায় ফিরতে রাত প্রায় 9টার নাগাদ হয়ে গিয়েছিল। তারপর গোসল করে খাওয়া দাওয়া করে সবার সাথে একটু কথা বলে ঘুমাতে ঘুমাতে রাত 12টার ঊর্ধ্বে চলে যায়। মায়ার রুমে জুই আর ফুলবানী বেগম ঘুমিয়েছিল রাতে। ক্লান্তিময় ঘুমটা এখনো পুরো হয়নি মায়ার। আরও একটু ঘুমাতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু যেহেতু বাসার সবাই উঠে গেছে তাহলে নিশ্চয়ই অনেক বেলা হয়ে গেছে। মায়াকে বিছানায় ছাড়ার দরকার। বিছানায় জিম ধরে বসে থাকা মায়া হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে মোবাইলটা নিল সময় দেখতে। মোবাইলের সাইড বাটন চেপে স্ক্রিনে আলো জ্বালাতে মায়ের চোখে কপালে উঠল ভোর 4:45 সময় দেখে। মায়া ভাবল ফোনের টাইম ঠিক নেই হয়তো, তাই ঘাড় ঘুরিয়ে জানালা ধরে বাইরের পরিবেশটা দেখতে চাইল। কিন্তু মোটা পর্দার আড়ালে নজরটা বাইরে অবধি যাওয়ার সম্ভব হলো না। বিরক্তে মায়া গায়ে ওড়না চাপিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। বাহির ঘর থেকে ভেসে আসার গুঞ্জনের শব্দ ধরে সেদিকেই হাঁটলো। পা থামলো পরিবারের চিন্তিত চেহারা আর বড় বোনের হিচকি তুলা কন্দন মুখটা দেখে। চোখে মুখে পলক ঝাপটাতে গায়ে ফলো মায়ার। বসার ঘরে দরজার আড়ালে দাঁড়িয়ে দেখলো জুই আর নিজের মা চাচাকে বড় বোন মুক্তাকে ঘিরে দাঁড়িয়ে থাকতে। হয়তো সান্ত্বনা দেওয়ার চেষ্টা, কিন্তু নিজে সান্ত্বনা দিচ্ছে মুক্তাকে তাও বুঝলো না। কিন্তু কি নিয়ে সান্ত্বনা দিচ্ছে মুক্তাকে তাও বুঝলো না মায়া। পরিবারের প্রত্যেকের চেহারায় আমাবস্যার ঘোর অন্ধকার লেপ্টে। থমথমে পরিবেশে বাবা মা দুজনেই সোফায় বসে মত্ত হয়ে। বিষণ্ণতায় প্রত্যেকের চেহারা দৃশ্যমান। পরিবারের হঠাৎ কি হয়েছে তার কিছুই জানে না মায়া। কাউকে প্রশ্ন করবে সেই সাহসটা পাচ্ছে না এক একজনের চিন্তিত মুখটা দেখে। জড়সড় মায়া শুধু দরজার আড়ালে দাঁড়িয়ে থাকলো অসহায় মুখ করে। তখনই আরিফকে দেখলো সকলের চিন্তার অবসান ঘটিয়ে বাসার ঘরে ফিরতে বাহির থেকে। আরিফ বসার ঘরে পা রাখতে চিন্তিত মুখ খুলল মায়া। মা রেহানা বেগম বলল, ওনারা চলে গেছে আরিফ। সোফায় বসতে বসতে শান্ত গলায় উত্তর করল আরিফ। অধৈর্যের ন্যায় ফের শুধালো রেহানা বেগম আরিফকে, আর কিছু বলেছিল ওনারা? কোনো আবদার? আর কিছু বলেনি মা, ওনাদের আগের কথাই রইল। তবে ফাহাদের নানুমাকে আমি আগে থেকেই চিনি। চট্টগ্রামে ওনাদের বাসায় আমি গিয়েছিলাম বেশ কয়েকবার। বেশ ভালো মানুষ ওনারা। ফাহাদার মুক্তার আনুষ্ঠানিকভাবে বিয়ের ডেটটা হঠাৎ পিছিয়ে যাওয়াতে বাবার দুঃখ প্রকাশ করেছিল। বেশ অনুতপ্ত ওনার মা, আর এই জন্য মূলত ফাহাদকে নিয়ে এই মধ্যরাতে আমাদের বাসায় ছুটে আসেন ওনারা ক্ষমা চাইতে। আরিফের কথা শেষ হওয়ার মাঝে
স্তব্ধ গলার ফোড়ন কাটে জুঁইয়ের বাবা জামাল সাহেব। তিনি খানিকটা রাগ দেখিয়ে বলল, ওনাদের দুঃখ প্রকাশ দিয়ে আমরা কি করব? একবারের জায়গায় দুইবার বিয়েটা পেছানো হচ্ছে, তাও ওনাদের জন্য। আমরা কি সমাজে চলি না? সমাজের মানুষকে কি জবাব দিব? দুইবার করে বিয়ের কার্ড ছাপানো হয়েছে, সমাজের মানুষকে, আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। এখন আবার সবার বাসায় গিয়ে বলবো যে আপনারা আমাদের বিয়েতে আসবেন না, আমাদের মেয়ের বিয়ে আবারও পেছানো হয়েছে, দাওয়াত ক্যান্সেল। এইসব গিয়ে বললে মান সম্মান থাকবে আমাদের? সমাজের মানুষের কাছে আমরা হাসির পাত্র হয়ে উঠব। ওনাদের যদি এত সমস্যা থাকে তাহলে না করাক ওনাদের ছেলের বিয়ে। আমরা কি ওনাদের পায়ে পড়ে আছি আমাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য? দিব না অমন বাড়িতে মেয়ে বিয়ে। আমরা আমাদের মেয়ের জন্য এর থেকে ভালো ছেলের কাছে বিয়ে দিব। তুই ফোন করে ওনাদের না করে দে, আমরা মেয়ে বিয়ে দিব না। বড় ভাই, আপনি কিছু বলছেন না কেন? চাচার কথায় ডুকরে কেঁদে উঠল মুক্তা। জামাল সাহেব তখনও রেগে। জুঁই মুক্তাকে জড়িয়ে ধরে অসহায় মুখ করে তাকিয়ে বাবার দিকে। শফিকুল ইসলাম চিন্তিত মুখে বসে। পরিস্থিতি ফ্যাসাদে তিনি। একদিকে মেয়ে, অন্যদিকে সমাজ। তাছাড়া ভাইয়ের কথাও ফেলার নয়। বিয়ের কার্ড দিয়ে বিয়ে দ্বিতীয়বারের মতন সমাজের মানুষও আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। এখন যদি সবাইকে নিষেধ করা হয় তাহলে অবশ্য মানুষ হাসাহাসি করবে ওনাদের মেয়ের ভাগ্য নিয়ে। পরিস্থিতির জটিলতা বুঝতেই চমকে ওঠে মায়া। বুঝতে পারে বোনের বিয়েটা আবারও পিছিয়ে গেছে, কিন্তু কেন তা এখনও জানতে পারেনি মায়া। হয়তো ফাহাদের সঙ্গে আর পরিবারের লোক এসেছিল মায়াদের বাসায়। খুব সম্ভবত ফাহাদের বৃদ্ধ নানা নানি এসেছিল। আরিফের কথায় তো তাই বুঝলো মায়া। সারা রাত না ঘুমিয়ে হয়তো এই মিটিং করেছিল সবাই। কিভাবে কি করবে? মায়া ঘুম থেকে লেট ওঠায় ফাহাদের পরিবারের সঙ্গে দেখা হয়নি, কিন্তু মুক্তা বিয়েটা আবারও কেন পেছানো হয়েছে সেটাই বুঝতে পারছে না মায়া। অসহায় আর কৌতূহলী মায়া দ্বিধা কাটালো আরিফ। ছোট্ট বোন মুক্তাকে এক পলক দেখলো। পরিস্থিতির চাপে পড়ে সেই তখন থেকে নীরবে কেঁদে যাচ্ছে মেয়েটা। না নিজের পরিবারকে কিছু বলতে পারছে, আর না ফাহাদকে দোষ দিতে পারছে। সব দোষ মুক্তা নিজের ভাগ্যকে দিল। আজ ভাগ্যের জোরে এই অবস্থানে দাঁড়িয়েছে মুক্তা। মুক্তা টেনশনে বাড়িয়ে দিয়ে বাবার সম্মতি জানালো। ছোট্ট চাচার কথায় তিনি বললেন, জামালের কথাটা ফেলার নয় আরিফ, একবারে জায়গা দুইবারের করে বিয়ে পেছানো, সামনে মানুষ হাসাহাসি করবে আমাদের মেয়ের উপর। পরিস্থিতি যাই হোক, এতে আমাদের মেয়ের কোনো দোষ নেই। আমরা আমাদের মেয়েকে হাসির পাত্র বানাতে চাই না। সমাজের সামনে বিয়ের কার্ড ছাপানো তারিখ বিয়ে হবে মুক্তা, তবে অন্য কারোর সাথে। আমার মেয়ে বিয়ে দিব না। তুমি ফাদারের পরিবারকে এই কথাটা জানিয়ে দাও আরিফ। বাবার গম্ভীর মুখের কথায় আতঙ্ক হয়েও উপস্থিত সদস্যরা। মায়া ভীতু দৃষ্টিতে বোনের দিকে চেয়ে অপরাধীর ন্যায়। মুক্তার কান্নার বেগ আরও বাড়ে। এবার ফুপানো থেকে মৃদু শব্দ কানে বাজছে সবার। আর এই পরিস্থিতির জটিলতা বুঝে গোপনে দীর্ঘশ্বাস ত্যাগ করলো। বাবা চাচাকে উদ্দেশ্য করে বলল, সমাজের কথা চিন্তা করার দরকার নেই কাকা। আপনি ভালো করলেই ও সমাজ আপনার পেছনে কথা বলবে, খারাপ করলেও বলবে। আমাদের আপাতত নিজের পরিবারের কথা ভাবা উচিত। তাছাড়া ফাহাদ পরিবারের অন্যায় কোনো আবদার করেনি চাচা। আল্লাহ না করুক আজকে যদি আমার পরিবারের কেউ ফাহাদের বাবার পরিস্থিতিতে থাকতো মৃত্যুর লড়াইয়ে, তাহলে আমি ছেলে হয়ে কখনোই আমার বোনকে বিয়ে দেওয়ার কথা ভাবতাম না। আগে আমার পরিবারের সদস্যকে সুস্থ করে তুলতাম, তারপর বিয়ে দিতাম। আচ্ছা আপনিই বলুন, আজকে যদি আমার আব্বা অসুস্থ হতো তাহলে আপনি আমার বিয়ের কথা চিন্তা করতেন কাকা? করতেন না নিশ্চয়ই। ঠিক তেমনই ফাহাদের পরিবারে হঠাৎ অ্যাক্সিডেন্ট। ফাহাদের মা সুস্থ হলেও আঙ্কেল এখনো অসুস্থ। আমি নিজে দেখেছি আঙ্কেলের অসুস্থতা কতটা। তাছাড়া ওনারা বিয়েটা ভাঙতে চাচ্ছে না, শুধু বলছে আজকের মধ্যে ঘরোয়াভাবে দুই পরিবারের সম্মতিতে মুক্তা ফাহাদের বিয়ে দিয়ে রাখতে। কারণ পরশু আঙ্কেলকে নিয়ে ফাহাদ ও তার পরিবারের সিঙ্গাপুর যাবে আঙ্কেলের ভালো চিকিৎসার জন্য। সুস্থ হয়ে আঙ্কেল সিঙ্গাপুর থেকে ফিরলে তারপর আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান করে বউ ঘরে তুলবে। ব্যাস এটুকুই আবদার তাদের। আর এখানে আমি খারাপ কিছু দেখিনি কাকা। আমরা সবাই জানি অ্যাক্সিডেন্ট আঙ্কেলের বুক বাজারে 4টে হাড়
ভেঙে গেছে, সেইগুলা রিং বসাতে হবে। এতদিন বাংলাদেশের ডাক্তারের চিকিৎসা নিয়েছিল, হয়তো ভালো হয়ে যাবে ভেবে, কিন্তু হঠাৎ আঙ্কেলের অবস্থা খারাপ হওয়ায় সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে ইমার্জেন্সিতে। এমন তো অবস্থায় কারো পক্ষে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা সম্ভব নয়। সেজন্য বিয়ের ডেট পিছানো অনুরোধ করেছেন খান পরিবারের সদস্যরা। এই মধ্যরাতে আমাদের বাসায় ছুটে এসেছে, এতে খারাপ কিছুই নেই কাকা। জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আঙ্কেল বাহিরে যাওয়ার পূর্বে ছেলের বউকে দেখিয়ে দিতে চান বলে এখন আপাতত ঘরোয়াভাবে বিয়েটা দিতে অনুরোধ জানিয়েছেন তিনি। আমার সাথে ফোনও কথা হয়েছে আঙ্কেলের। আমি বিয়েতে সম্মতি দিয়েছি, দায়িত্ব নিয়েছি। এখন যদি আপনারা কোনো কারণে বিয়েটা ভাঙতে চান তাহলে আমি মুক্তার বড় ভাই হয়ে বলছি, বাবা কাকা কাউকে মানব না। আমি নিজে দাঁড়িয়ে বোনকে বিয়ে দেব ফাহাদের সঙ্গে, তাও আজ রাতে। দায়িত্ব যখন নিয়েছি আজকের মতেই সব আয়োজনের ব্যবস্থা করব আমি। এরপরও যদি আপনাদের কারো আপত্তি থাকে তাহলে আমাকে বলুন, আমি মুক্তাকে নিয়ে বের হয়ে যাব বাসা থেকে। তারপরেও এই বিয়েটা বন্ধ হচ্ছে না, কারণ মানুষের বিবেক তার সর্বোচ্চ আদালত। আর আমার বিবেক আমাকে এত বড় অন্যায় করতে সমর্থন করছে না। বাকিটা আপনাদের হাতে। আমি আয়োজন করতে বের হলাম। কথাগুলো বলেই পরপর দাঁড়িয়ে যায় আরিফ। উজ্জ্বল চোখে সবাই আরিফের দিকে তাকিয়ে বড় ভাই বাবার ছায়া হয়, সেটাই যেন প্রকাশ করলো আরিফ। চলে যেতে গিয়ে আরিফ কান্দনরত মুক্তার সম্মুখে দাঁড়ালো। দীর্ঘ নিঃশ্বাস গোপন করে আশ্বস্তের হাত বুলিয়ে দিল বোনের মাথায়। ইশারায় মুক্তাকে বোঝানোর আরিফ আছে ওর পাশে, কিছু হবে না মুক্তার। আরিফ বাহিরের দিকে হাঁটলো। হাতে অনেক কাজ, আপাতত বাজার করতে হবে বিয়ের জন্য। রাতে মুক্তার বিয়ে, দুই পরিবারের সদস্য উপস্থিত থাকবে বাড়িতে। বরযাত্রী খাবারের আয়োজন লিস্ট বড়। আরিফ যেতে যেতে গলা ছেড়ে ডাকলো মায়া আর জুইকে। এই ঋতু, জুইকে নিয়ে আয় তো, ভাইয়ের সাথে কাজ আছে। ব্যাস, আরিফের এক ডাকে যথেষ্ট ছিল মায়া আর জুয়ের জন্য। হন্য হয়ে ছুটতে তখনই আরিফের পেছন পেছন পরিবারের বড়রা কে বা কারা কি বলবে তার অপেক্ষা করলো না কেউ। আরিফ ডেকেছে, ব্যাস তাতেই হলো। এক দৌড়ে দরজার আড়াল হতে উল্লাসে ছুটতে গেল মায়া আরিফের পেছন পেছন। পরিবারের বাকি মহিলারা সদস্যদের মাঝেও আনন্দের উজ্জ্বল চেহারা দেখা গেল। রেহানা বেগম তখনই নিজের ছোট যা রেনু বেগমকে তাড়া দিতে দিতে বলল, এই রেনু, আয় তো, রান্নাঘরে আয়। কত কাজ বাকি। হঠাৎ বিয়ে আয়োজন করা কি চারটে খানিকের কথা নাকি? এই মুক্তা, যা তো, তোর নানুমাকে নিয়ে ঘরে যা তুই। আর শোন, তোর ফুপিদের ফোন লাগিয়ে বল সকাল 7টার ভিতরে যেন সবাই এই বাড়িতে থাকে। এই রেনু, যা, তোর ভাই ভাবিদেরও দাওয়াত করে আয় তাড়াতাড়ি। বলবি সকাল 10টার ভিতরে যেন সবাই এই বাড়িতে থাকে। যা যা, সবাই গিয়ে যার যার কাজ কর, আমি নাস্তা রেডি করছি। রেহানা বেগম সবাইকে তাড়া দিয়ে ছুটলো রান্নাঘরের উদ্দেশ্যে। আজ ওনার কত কাজ, বড় মেয়ের বিয়ে বলে কথা, শ্বাস ফেলার সময় কই ওনার। রেহানা বেগমের কথায় তৎক্ষণাৎ ছুটলো রেনু বেগম। স্বামী যে গোমরা মুখে বসে আছে তার খবর নেওয়ার সময় কই ওনার। বাড়ির বড় মেয়ের বিয়ে, হাতে হাতে কত কাজ বাকি। তাছাড়া বড় ভাবি বলেছে আগে রেনু বেগমের ভাই ভাবিদের দাওয়াত করতে, তাই তিনি আগে নিজেদের ভাই ভাবিদের দাওয়াত করবে, তারপর বড় যাকে রান্নার কাজে সাহায্য করবে। কে মন খারাপ করে বসে থাকলো তা আপাতত ওনার দেখার দরকার নেই, দেখতে গেলেই ঝামেলা হবে। তাছাড়া আরিফের কথা একটাও মিছে নয়, অস্বীকার করার দায়। থাকুক দুই ভাই নিজের রাগ নিয়ে বসে, তিনি তো বাড়ির বড় ছেলের কথাই শুনবে। বাড়ির গৃহকর্মীদের তাড়াহুড়ো দেখে দুই ভাই একে অপরের মুখ চাওয়াচাই করলো। দুজনকে যে কেউই পাত্তা দেয়নি বেশ বুঝলো। তবে যদি আরও রাগ নিয়ে বসে থাকে তাহলে সারাদিনও যে কেউ তাদের রাগ ভাঙাতে আসবে না সেটাও বুঝলো দুই ভাই। এর জন্য বিনা বাক্য ব্যয়ে চুপচাপ উঠে দাঁড়ালো দুজন। নিজেদের রাগ ছেড়ে একে একে ফোন করলো নিকটবর্তী আত্মীয়দের, যাদের দাওয়াত না করলেই নয়। যদিও বিয়েটা ঘরোয়া পরিবেশে হওয়ার কথা ছিল, কিন্তু মায়ের পরিবারের নিকটতম আত্মীয় স্বজনরা মিলে ভরপুর হয়ে আছে সমগ্র বাড়ি। কমপক্ষে 50-এর ঊর্ধ্বে শুধু মায়াদের নিকটতম আত্মীয় স্বজনরাই হলো।
বাকি 20 থেকে 25 জনের মতন হবে ফাহাদের পরিবার থেকে আসা বরযাত্রী। বিকাল পেরিয়ে সন্ধ্যা নাগাদ বিয়ের আয়োজন, বউ সঙ্গে করে নিয়ে যাবে। দুদিন পর আবার মুক্তাকে নিয়ে আসবে সবাই। মুক্তা শ্বশুরকে সিঙ্গাপুরে বিদায় জানিয়েছে। ফাহাদও যাবে বাবা মার সাথে। শুধু ফাহাদের ছোট বোন থাকবে বাংলাদেশে নানা বাড়িতে খান পরিবারের সঙ্গে। বিয়ে বাড়িতে মেহমান গিজগিজ করছে পরিবেশ। মায়া এতক্ষণ দিব্যি টই টই করে বেরিয়ে সারা বাড়িতে। বোনের বিয়ে বলে কথা, পা দুটো মাটিতে পড়ছে না চঞ্চলতায়। সুন্দর দেখতে একটা চুড়িদার জামা পরেছে। হুট করে বিয়ে ঠিক হয়, মায়ের শপিংও করা হয়নি। সকালে জুই আর মায়া আরিফের সঙ্গে বেরিয়েছিল না, তখনই আরিফ এই সুন্দর দেখতে জামাটা কিনে দিয়েছে মায়াকে। সেম দেখতে একটা জামা জুইও পরে আছে আজ। মূলত আরিফ দুজনকে একরকম দেখতে দুটো জামা কিনে দিয়েছিল সকালে। সেই জামা পরে সারা বাড়িতে টই টই করছে মায়া। আবার ব্যস্ততা দেখিয়ে মেহমানদারিও করছে মাঝে মধ্যে শরবত এগিয়ে দিয়ে। মায়া উৎফুল্লতা শুধু বরযাত্রী আসার আগ মুহূর্ত পর্যন্ত দেখা গেল। ফাহাদের সঙ্গে মায়ার আগে কখনো দেখা হয়নি। মুক্তার বিয়ে ঠিক হওয়ার পর ছবিতে মায়া বেশ কয়েকবার দেখেছিল। সরাসরি আজই প্রথম শালি দুলাভাইয়ের পরিচয়। কিন্তু সেই পরিচয় বিস্ফোরণ ঘটল হৃদের দাদা দাদির উপস্থিতি থেকে। দিন দুনিয়া ভুলে সর্বনাশ ঘটিত দৃষ্টি ফেলে তবদা খেয়ে চেয়ে থাকলো শুধু আরাফ খানের দিকে মায়া। আরাফ খান তখনও বরের পেছনে মানে ফাহাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলায় ব্যস্ত। মূলত শালিবৃন্দ দুলাভাইকে স্বাগত জানাতে এসেছিল বাড়ির মূল গেটের ফটকে। যেহেতু আনুষ্ঠানিক বিয়ের আয়োজন ছিল না, তাই গেট ধরার মাধ্যম ছিল না। কিন্তু মায়া আরাফ খানকে দেখতে তবদা খেয়ে যায়। দ্বিতীয় বিস্ফোরণ ঘটে যখন শুনল ফাহাদের নানা ভাই হয় আরাফ খান। মায়ের মোটের চিন্তা ভুল হলো না আরাফ খানকে। মায়ের মোটেও চিনতে ভুল হলো না আরাফ খানকে। এই নিয়ে দুবার দেখা হয়ে মায়ার সঙ্গে আরাফ খানের। প্রথম দিন কলেজে, দ্বিতীয় দিন ওনাদের বাড়ির মেজবানের দাওয়াতে গিয়েছিল মায়া। তখন মায়ের সর্বনাশ হলো তখন যখন মায়ের ছোট মাথায় আসলো হৃদ খানের ফুফাতো ভাই হয় ফাহাদ। এর মানে হৃদ খান মায়ের আত্মীয় হয়ে গেল। সম্পর্কে পাতানো বেআইন। ছি, আর কোনো সম্পর্ক খুঁজে পেল না। সোজা বেআই হয়ে এই পান্তা মুখের হৃদ খানকে হতে হলো। মায়ার জীবনটাই বেদনার। ফাহাদের মামাতো ভাই যেহেতু হৃদ খান, এর মানে হৃদ খান অবশ্য এই বিয়েতেও আসবেন। নতুন আত্মীয় বলে কথা, আসতে তো হবেই। মায়ারও মুখোমুখি হবে আবার। উৎফুল্ল মায়া মুখটা তৎক্ষণাৎ হৃদের ভয়ে চুপসে গেল। জড়সড় অবস্থায় দাঁড়িয়ে ভয়াত্মক দৃষ্টি ঘুরালো আশেপাশে। না, হৃদকে মায়ের চোখে কোথাও পড়েনি, মনে হয় বিয়েতে আসেনি। মায়া শান্ত হতে হতে চমকে উঠল স্টেশনে দেখা হওয়া সেই 4টে ছেলেকে দেখে। এই ছেলেগুলোই তো কাল মায়াকে ভাবি ভাবি ডাকছিল না স্টেশনে। আজ মায়ের বোনের বিয়েতে চলে আসলো কি করে? কার সঙ্গে এসেছে এরা? নিশ্চয়ই ফাহাদ ভাইয়ের পরিবারের সঙ্গে এসেছে। আচ্ছা, এর মানে কি এই ছেলেগুলো ফাহাদ দুলাভাইয়ের চেনা মানুষ হয়? তার মানে সব সর্বনাশ মায়ের কাঁধে নাচছে। আল্লাহ, এই অচেনা জাতির ভাই যদি ফাহাদের পরিচিত কেউ হয়, তাহলে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে মায়ের বোনের সঙ্গে যে ফাহাদের বিয়ে হচ্ছে সেটা। এবার আরও সহজে মায়ের অবধি পৌঁছে যাবে বিনা বাধায়। এদিকে হৃদ খান তো অন্যদিকে এই অচেনা জাতির ভাই। লোকটা দাঁড়িয়ে। কোন দিকে পালাবে মায়া? পালাবার পথ তো সবই বন্ধ। অসহায় মায়া তখনই বুক ফেটে কান্না আসলো। এত ঝামেলার মাঝে ভেবেছিল এবার বুঝি মায়া নিস্তার পাবে সবকিছু হতে, কিন্তু তার কিছুই হলো না। উল্টো সব ঝামেলাকে আত্মীয় বানিয়ে বসে আছে সে। অসহায় মায়া সহ করতে না পেরে কেঁদে ফেললো। চোখে পানি, নাকে পানি যখন এক হচ্ছিল কাঁদতে কাঁদতে, তখনই কানে আসলো হৃদ খান এখনো দেশে ফেরেনি। কবে ফিরবে কেউই জানে না। আর এই সংবাদটা স্বয়ং আরাফ খান দিল আরিফকে। মূলত আরিফ জানতে চেয়েছিল হৃদ কোথায়, বিয়েতে কেন নেই সে। উত্তরে আরাফ খান এটাই বলল। কষ্ট জর্জরিত মায়া অসহায়ত্ব কমে আসলো হৃদ দেশে নেই বলে। মায়া ভাবলো হৃদ হয়তো এখনো জানে না মায়ার সাথে তার নতুন আত্মীয়তার সম্পর্ক হয়েছে। সেটা জানলে হয়তো মায়াকে অপমান করবে। এ নিয়েও মায়া
কম যায় না, আর একবার অপমান করে দেখুক না মায়াকে। মায়া সোজা গিয়ে নিজের স্বামীর কাছে বিচার দিবে। আচ্ছা, ভালো কথা, মায়ের স্বামীর খোঁজাটায় তো নেওয়া হয়নি। সুমনের সাথে মায়ের কথা হয়েছিল সকালে। সুমন বলেছিল বাফা হাফেজ সাহেবের সঙ্গে কথা বলে মায়ের স্বামীর নাম ঠিকানা জোগাড় করে দিবে আজ রাতের মধ্যে। সেই থেকে মায়া ফোনটা হাতে হাতে নিয়ে ঘুরছে এত ব্যস্ততার মাঝেও। যদি সুমন ফোন দেয় সেই আশায়। মায়ের নিখোঁজ স্বামীর খুঁজে পাওয়া নিয়ে প্রশ্ন এবার যায় কিছু হোক না কেন, মায়া হাফেজ সাহেবের থেকে নিজে নিখোঁজ স্বামীর ঠিকানা নিয়ে নেবে। হাফেজ সাহেব লোকটা কেমন ইচ্ছাকৃতভাবে মায়াকে ওর স্বামীর খোঁজ দিতে চাইছে না। মায়ার ফোন ধরে না। রাতে সুমন ফোন করুক, সঠিক তথ্য দিতে না পারলে দরকার পড়লে কালই একবার নরসিংদী চলে যাবে মায়া। তারপর এবার হারিয়ে যাওয়া স্বামীর ঠিকানা চাই। অন্তত ওই গম্ভীর মুখর পাষাণ হৃদ খানকে টক্কর দেওয়ার জন্য হলেও মায়ার গুন্ডা স্বামীকে চাই। সুন্দরভাবে বিয়েটা সম্পূর্ণ হয় ফাহাদ আর মুক্তার। বড় বোনের বিদায় বেলা মা চাচিদের সে কি কান্না। মায়াও একটু করে কাঁদতে চেয়েছিল, কিন্তু তার করার আর সুযোগ পেল কোথায়। মুক্তার সাথে বরযাত্রীদের সঙ্গে মায়া আর জুইকেও যেতে বলল মায়ার গম্ভীর বাবা। মায়া অবশ্য প্রথমে যেতে চায়নি, এর জন্য ভাইয়ের পেছন পেছন ঘুরঘুর করছে কতক্ষণ, কিন্তু লাভ হয়নি জুয়ের জন্য। জুয়ের এক কথায় মায়া না গেলেও সেও যাবে না কোথাও। অসহায় মায়া রাগী দুঃখে জুয়ের সাথে কথা বলা বন্ধ করে দিল। বাবা চাচাদের আদেশে সুন্দর করে গিয়ে গাড়িতে উঠে বসলো মুক্তার পাশে। যেহেতু বউ দুদিন থাকবে শ্বশুর বাড়িতে, সেহেতু মায়া আর জুইকেও 2 দিন থাকতে হবে মুক্তার সাথে। কথা তো তাই হলো, মায়াও তাই জানে। কিন্তু মায়া মুক্তার সঙ্গে না যাওয়ার প্রধান কারণ ছিল মায়া কাল নরসিংদীতে যেতে চেয়েছিল সুমনদের বাড়ি, যেটা জুয়ের জন্য সফল হয়নি। তাছাড়া আর কোনো সমস্যা ছিল না মায়ার, কারণ হৃদ খান তো আর দেশে নেই। তাহলে মায়ার সাথেও মুখোমুখি হওয়ার প্রশ্নই আসে না। গাড়িতে মুক্তা পাশাপাশি বসতে বসতে মায়া ভাবলো বোনের শ্বশুর বাড়ি থেকে ফিরে নরসিংদী যাবে সে। আপাতত এই 2 দিন এভাবেই যাক। মায়া গাড়িতে বসতেই জুইও তক্ষুনি মায়ার শরীরের সঙ্গে চেপে বসলো গাড়িতে। মায়ের রাগে চোখ দেখাতেই দুষ্টু হাসলো জুই। মায়ের শরীরের সঙ্গে চেপে বসতে বসতে বলল, জানিস ঋতু, আমি না রাতে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম, যে সকালে উঠে দেখি হৃদ খান আমাদের নতুন বিয়াই রূপে হাজির, 2 হাতে পুটলি নিয়ে। জানিস পুটলিতে কী ছিল? তোর জন্য চানাচুর আর আমার জন্য রসমালাই। আচ্ছা বলতো, বিয়াইন তো আমরা দুজনে হৃদ খানের একই হই, তারপরও তোর বেলায় এত বড় গিফট আমি কেমনে করতে পারলো? বুঝা তো তুই আমারে। জুয়ের খোঁচানো কথায় মায়া গাল ফুলিয়ে বসে মনে মনে শপথ করে ফেলেছে এমন বেয়াদব বোনের সাথে আর জীবনও কথা বলবে না। জুই যে ইচ্ছা করেই মায়ার মজা নিচ্ছে হৃদ খানকে জড়িয়ে, সেটা বেশ বুঝতে পারছে মায়া। নয়তো এমন হালাল স্বপ্ন কেউ দেখে? ভীষণ অস্বস্তিতে মায়া। হৃদ হঠাৎ করে সামনে চলে আসাতে অনেকটা হতভম্ব। মায়া খুনাক্ষরেও ধারণাতে ছিল না হৃদ আজ দেশে ফিরবে। সেটা নিয়ে মায়া যদি জানতো হৃদ আজ হঠাৎ করেই দেশে চলে আসবে, তাহলে ইহ জন্মেও মায়া মুক্তার শ্বশুর বাড়িতে আসতো না। ফ্যাসাদে পড়ে মায়া স্তব্ধের ন্যায় হতবিহম্বল হয়ে দাঁড়িয়ে রইল জায়গায়। ভয়াতর দৃষ্টিকে এদিকে সেদিকে ঘোরাতেই হৃদের কপালের ভাঁজ শিথিল হলো হঠাৎ। নিজ বাড়িতে মায়ের উপস্থিতিটা হৃদের ধারণাতে ছিল না। অনাকাঙ্ক্ষিত মায়ের উপস্থিতিতে হৃদে নিজেও খানিকটা চমকিত হলেও গম্ভীর মুখ অতলে তা প্রকাশ করলো। বরং মায়াকে কয়েক পলক দেখে খুব স্বাভাবিকের ন্যায় এগিয়ে গেল সিঁড়ির দিকে। গম্ভীর মুখর হৃদ ধূপধাপ পা ফেলে চলল নিজের ঘরে। তখনই হৃদকে দেখে জুইয়ের পাশ থেকে চেঁচিয়ে উঠল ফাহাদের বোন সেজতে। তাড়াহুড়োয় হৃদকে পেছনে ডেকে বলল, আরে হৃদ ভাই, তুমি এখন এসেছো দেশে? তুমি কি আজকে এই বাড়িতেই থাকবে আমাদের সাথে? সেজুতির কথায় হৃদ পেছন ঘুরল না, আর না উত্তর করলো কোনো কিছু। যেমন হাঁটছিল ঠিক তেমনই হাঁটার গতি বহাল রাখতেই ফের হৃদের কানে আসলো সেজুতি উৎফুল্লতার ডাক। সে তাড়াহুড়োয় হেনা খান ডাকছে হৃদের ফিরে আসার খবর নিয়ে। হৃদকে নিঃশব্দে চলে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়া। এতক্ষণ জানটা গলায় আটকে ছিল যেন। মায়া স্বস্তি হলেও সেজুতির কথায় হৃদকে
উত্তর করতে না দেখে ফের মুখ বেঁকে আসলো মায়ার। লোকটা আসলে বজ্জাত, দেমাগি আর অহংকারী টাইপ। কত সুন্দর করে সে যদি ডাকলো, অথচ লোকটা ঘুরেও তাকালো না। এমনিতেই মায়াকে অপমান করতে সবসময় মুখ চালিয়ে এগিয়ে আসে, অথচ আজকে চুপ। মায়াকে নিজের বাড়িতে দেখে প্রতিক্রিয়াও করলো না। এত ভালো মানুষ তো এই হৃদ খান নয়। নিশ্চয়ই মায়াকে অপমান করতে খিচুড়ি পাকাচ্ছে মনে মনে। সুযোগ পেলেই যে খোঁটা মারবে নিজের বাড়িতে আসে নিয়ে, সেটাও মায়া বেশ বুঝতে পারছে। মায়াকে এবার সাবধানে থাকতে হবে, ভুলেও এই লোকের সামনে পড়া যাবে না। নয়তো মায়াকে অপমান করতে কতক্ষণ লাগবে এই বজ্জাত লোকের। দেখা গেল বলা নেই কওয়া নেই, হুট করে মায়াকে আউট বলে অপমান করে বসলো। তখন মায়া এত রাতে কোথায় আউট হয়ে যাবে এই বাড়ি থেকে? জায়গায় আছে কোথাও যাওয়ার? এত রাতে একা একা মায়ার তো আশুগঞ্জে যাওয়া সম্ভব নয়। তবে যেটা সম্ভব সেটা হলো আপাতত এই লোকের চোখের সামনে না পড়া। মায়া বিগত 2 দিন লুকিয়ে চুরিয়ে বেড়াতে হবেই এই বাড়িতে হৃদ খানের সামনে পড়তে নাচে। একবার নিজের বাড়ি অবধি পৌঁছাতে পারলে ভুলেও বোনের শ্বশুর বাড়িতে পা রাখবে না আর মায়া। ভাবুক মায়া ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের চলে যাওয়ার দিকে। চলন্ত হৃদ চলে যেতে যেতে কি মনে করে সেও ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ের দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে গেল দুজনের। অনাকাঙ্ক্ষিত চোখ মিলনে আটকে উঠল মায়া। আতঙ্কের ন্যায় ধরফড়িয়ে সামনে ঘুরে যেতেই হৃদও ঘাড় ঘুরালো সামনে। হৃদের মুখ ভঙ্গিমা তখনও গম্ভীর। বোঝার রা নেই তার মনে আসলে কি চলছে মায়ের উপস্থিতিতে। সেজুতির ডাকে প্রায় সাথে সাথে হেনা খানকেও রান্নাঘর থেকে বেরোতে দেখলো মায়া। হৃদের চলে যাওয়ার দিকে উৎফুল্ল মুখ করে তিনিও সেদিকে ছুটল হৃদের পেছন পেছন। হেনা খান বেশ স্বচ্ছ আর নরম মনের মানুষ। এই বয়সে এসেও নিজের পরিবারের তদারকি তিনি নিজের হাতে করছেন সবটা। ছেলে মেয়ে নাতি নাতনিদের বিয়ে, মেহমানদারি সব কিছু ওনার হাতে। অথচ এত বড় বাড়িতে মায়া হৃদের বাবা মাকে কোথাও দেখলো না, আর না কেউ তাদের কথা কিছু বলছে। মায়া হৃদের বাবাকে বেশ কয়েকবার দেখেছে চট্টগ্রামে, কিন্তু হৃদের মাকে আজ পর্যন্ত দেখেনি। মায়া বুঝতে পারছে না আসলে হৃদের মা জীবিত আছে নাকি মৃত। যদি জীবিত থাকে তাহলে কোথায়? উনি উপস্থিত কেন নেই পরিবারের অনুষ্ঠানে? তাছাড়া হৃদের বাবাও বা কেন আসলো না নিজের পারিবারিক বিয়েতে? ভাবুক মায়া ভাবনার মাঝে হেনা খানকে দেখলো হৃদের রুম থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে, তাও প্রায় 20 মিনিট পর। হেনা খানের উজ্জ্বল চেহারার হাসিটা যেন চোখে পড়ার মতন। হয়তো হৃদের উপস্থিতিতে এতটা খুশি তিনি, তার প্রমাণ ওনার হাস্যোজ্জ্বল মুখে। মায়া বুঝতে পারে না এমন গুমরু মুখের হৃদ খানের উপস্থিতিতে কেউ এতটা খুশি হতে পারে। নয়তো হৃদের মতন মানুষকে তো সোজা ভাষায় কারোর সাথে কথা বলতেও দেখা যায় না। মায়ের ভাবনার মাঝে ফের সেজুতির ডাক পড়ল কিচেনে। হেনা খান ডেকেছে। সেজুতির হাতে ফোনটা নিয়ে দৌড়ালো সেদিকে। মায়া সেজুতি চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘোলালো জুইয়ের দিকে। সে কখন থেকে জুই ফোনে মত্ত, মিটমিট হাসছে আর চ্যাট করছে। মায়া যে কিছু জিজ্ঞাসা করবে সেই সুযোগটাই পাচ্ছিল না এতক্ষণ যাবৎ সেজুতির উপস্থিতিতে। সেজুতি চলে যাওয়ায় এবার সুযোগ বুঝেই মায়া উঠে দাঁড়ালো। জুইয়ের বরাবর দাঁড়িয়ে কিছু বলবে, তখনই সেজুতিকে দেখলো কিচেন থেকে কফির মগ হাতে নিয়ে বেরোতে তাড়াহুড়োয়। সেজুতিকে দেখে মায়া চুপ করে গেল। মুখে আসা কথাগুলো ঢোক গিলে নিয়ে জুইয়ের দিকে তাকালো। দেখলো বেখেয়ালে জুই তখনও মিটমিটিয়ে হেসে চ্যাট করছে ফোনে। মায়া যে সে কখন ওর সামনে এসে দাঁড়িয়েছে সেই খেয়াল পর্যন্ত নেই। রাগান্বিত মায়া জুইকে মুখে কিছু বলতে না পারলেও সেজুতির অগোচরে ধূপ কিল বসালো জুইয়ের বাহুতে। মায়ার হঠাৎ কিলে জুই খই হারিয়ে হাত ফসকে ফোন পড়লো ফ্লোরে। চমকিত জুই নিজের ফোনটা ধরতে চেয়ে তাকালো মায়ের দিকে। রাগান্বিত মায়া তখনও রাগে কটমট করে জুইয়ের দিকে তাকিয়ে। জুই ঝুঁকে ফোনটা ফ্লোর থেকে উঠে বিরক্ত গলায় ঝাড়লো মায়ের উপর, বলল, কি সমস্যা তোর? মারলি কেন? হ্যাঁ, ভালো লাগে না? পছন্দের বিয়ে বাড়িতে আছিস, কই আনন্দ প্রকাশ করবি, তা না করে মারামারি করছিস বোনের সাথে। গায়ে বেশি জোর থাকলে গিয়ে হৃদ বিয়েটা দেখা যা। ব্যাটা তোর জন্য বিদেশ থেকে চলে এসেছে, কত দরদ দেখেছিস। নিশ্চিত তোর জন্য চানাচুর আর আমার জন্য রসমালাই এনেছে। যা
সেগুলো গিয়ে নিয়ে আয়, আমার সামনে দাঁড়িয়ে না থেকে। যা সর। রাগান্বিত মায়া আরও চেতে উঠল জুয়ের খোঁচা মারা কথায়। এমনই জুইয়ের জন্য মায়াকে এই বাড়িতে আসতে হয়েছে। এখন আবার জুই মায়াকে খোঁচা মারছে রিদ খানকে জড়িয়ে। রাগান্বিত মায়া জুইকে কিছু বলবে তার আগেই সেখানে উপস্থিত হলো সেজুতি। দুজনের উদ্দেশ্যে বলল, তোমরা কেউ কি উপরে যেতে চাও আমার সাথে? যেতে চাইলে আসো। যাবো আপু। মায়া তৎক্ষণাৎ উত্তর করল সম্মতি দিয়ে। পরক্ষণে জুই জানালো সে যাবে না বলে আবারও ফোনে মত্ত হলো। মায়া হাতে ফোন না থাকায় ঘোরাঘুরির জন্য সেজুতির সঙ্গ নিতে চাইল। বিগত কয়েক ঘন্টা ধরে এক জায়গায় বসে থাকতে থাকতে একঘেয়েমি লাগছে মায়ার। সেজন্য সেজুতির পেছন পেছন যেতে লাগলো সিঁড়ি বেয়ে উপরে। কয়েক সিঁড়ি যেতেই আচানক ফোন বেজে উঠল সেজুতির। কল রিসিভ করে ফোনটা কানে তুলে কথা মগ্ন হয়ে হাঁটতে লাগলো। মায়ার সহানুভূতি দেখাতে চাইল সেজুতির উপর। যেহেতু সেজুতি ফোনের কথায় ব্যস্ত, সেজন্য কফির মগটা নিজের হাতে নিতে চাইল মায়া। হলো তাই। মায়া হাত বাড়িয়ে সেজুতির থেকে কফির মগটা নিতে চাইলে সেজুতি প্রথমে দিতে না চাইলেও পরে দিতে বাধ্য হয়। কফির মগ হাতে নিয়ে কথা বলতে সমস্যা হচ্ছিল বিধায় মায়াকে ছোট্ট করে ধন্যবাদ জানালো সেজুতি। উত্তরে ভদ্রতা দেখিয়ে হাসলো মায়া। কফির মগ হাতে মায়া ও সেজুতি পেছন পেছন এসে থামলো এক বদ্ধ দরজার সম্মুখে। কিন্তু তখনও সেজুতির ফোন আলাপ শেষ না হওয়ায় সে কান থেকে অল্প ফোন উঠিয়ে বিনয়ের সহিত মায়াকে বলল, একটু কষ্ট করে কফির মগটা ভাইয়াকে দিয়ে আসতে পারবে তুমি? আসলে আমার কলটা খুবই আর্জেন্ট। ভাইয়া রুমেই আছেন, হয়তো তুমি কফির মগটা দিয়ে চলে আসবে পারবে? সরল মায়া ভদ্রতা দেখিয়ে তৎক্ষণাৎ মাথা কাত করে সম্মতি দিল সেজুতির কথায়। আচ্ছা আপু। মায়া সুন্দর সাবলীল সম্মতি দিয়ে চাপানো দরজাটা নক করলো। ভেতর থেকে কোনো উত্তর না আসায় মায়া আবারও নক করলো। পরপর কয়েকবার নক করতেই সাইডে দাঁড়িয়ে থাকা সেজুতি অল্প কান থেকে ফোন উঠিয়ে মায়াকে বলল, ভাইয়া মনে হয় ওয়াশরুমে আছে মায়া, তুমি কফির মগটা রুমে রেখে চলে আসো। মায়া তাই করলো। দ্বিতীয়বার আর নক না করে চাপানো দরজার আস্তে করে ঠেলে ভেতরে প্রবেশ করলো। খুব পরিচিত একটা ঘ্রাণ নাকে বাজলো তখনই। আবছা আলোয় মায়া রুমটাকে দেখলো। বেশ সুন্দর আর বড়। ভিতরকার পরিপাটি গোছালো আয়োজন দেখে মায়া বুঝলো এই রুমের মালিক বেশ রুচিশীল। মায়া ভাবলো রুমটা হয়তো ফাহাদের হবে, যেহেতু সেজুতির মুখে মায়ার ভাইয়া শব্দটাই শুনেছে বেশ কয়েকবার। যেহেতু এই রুমের মালিক ফাহাদেরই হওয়ার কথা, কারণ সেজুতির ভাই তো ফাহাদ, তাই না? সেই হিসেবে এই রুমটাও মুক্তার ভবিষ্যৎ রুম। মায়া গোল গোল চোখে রুমটা দেখতে দেখতে একটু সামনে গেল। কোমর বেঁকে টি টেবিলের উপর কফির মগটা রাখতে গিয়ে চোখ গেল আবছা আলোয় সামনের বিছানার উপর। মুহূর্তে আকাশ ভেঙে পড়ার ন্যায় চমকে ওঠে পুনরায়। কফির মগ নিয়ে দাঁড়িয়ে গেল হতবুদ্ধি রূপে। হতবাক মায়া থমকে জায়গায় দাঁড়িয়ে রইল বিছানায় হৃদকে বসে থাকতে দেখে। রুমের লাইট অফ থাকায় মায়া প্রথমে হৃদের উপস্থিতি ঠাউর করতে না পারলেও হৃদ মায়াকে রুমে প্রবেশ করতে দেখেছিল। তখন থেকে হৃদ শান্ত দৃষ্টিতে মায়ার দিকে চেয়ে মায়ের হাব ভাব সব কিছু খেয়াল করেছিল সে। মূলত হৃদ বাহির থেকে রুমে এসেছে 30 মিনিটেরও উপরে। তারপরও ফ্রেশ হতে পারেনি। প্রথমে হিনা খানের জন্য, পরে তার ফোন কলের জন্য। হেনা খানের কাছে সেই কফি চেয়েছিল তখন। হেনা খান চলে যেতেই ভেবেছিল ফ্রেশ হবে, কিন্তু জরুরি ফোন কল আসে। কথা বলতে বলতে বিছানার পাশে এসে বসেছিল সেজন্য তখন মায়ার দরজা নক করাটা খেয়াল করেনি হৃদ। কিন্তু মায়াকে তার রুমে প্রবেশ করতে দেখে ফোন কানে থাকা অবস্থায় খানিকটা কপাল কুঁচকে আসলো হৃদের। নিঃশব্দে মায়াকে লক্ষ্য করে কল কেটে ফোনটা রাখলো বেড সাইডের টেবিলের উপর। তারপর আস্তে ধীরে হাতের ঘড়িটা খুলে সেখানে রাখার সময় মায়ার দৃষ্টিতে পড়ল হৃদকে। এতে হৃদ বিন্দুমাত্র অবাক হলো না মায়ের উপস্থিতিতে, আর না চমকালো, বরং স্বাভাবিকের ন্যায় মায়ের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। কোমর বেঁকে সুইচ বোর্ডের সুইচ চেপে রুমের আলো জ্বালিয়ে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো থমথমে খেয়ে থাকা মায়ার দিকে। কোমরে
গুজে থাকা শার্টটা টেনে প্যান্টের উপর ফেলতে ফেলতে শান্ত দৃষ্টি ঘোরালো মায়া পা থেকে মাথা অব্দি। দু হাতে পকেট গোজাতে গোজাতে মায়ার উদ্দেশ্যে তীক্ষ্ণ গলায় বলল, কি চাই? থমথমে মায়া, ধ্যান ভাঙল হৃদের গম্ভীর কথায়। জড়তায় আড়ষ্ট হয়ে মিটিয়ে গেল তখনই। মায়া ফাহাদের রুম মনে করে ভুল ক্রমে হৃদের রুমে ঢুকে পড়েছে। এমনি এই লোকের সাথে মায়ের সখ্যতার সম্পর্ক নেই, তার উপর আবারও ভুল করে এই লোকের রুমে এসেছে মায়া। আগের বার মায়া হৃদের দাদার বাড়িতে যাওয়াটা পছন্দ করেনি হৃদ, সেজন্য অপমান করেছিল মায়াকে আউট বলে। এবার নিশ্চয়ই আরও বেশি অপমানজনক কথা শোনাবে মায়াকে নিজের রুমে দেখে। দুঃখী মায়ার দুঃখে কেঁদে কুটে বুক ভাসাতে ইচ্ছে করলো। ঘুরে ফিরে কেন হৃদের মুখোমুখি হয় মায়াকে সেটাই বোঝে না সে। দুঃখী মায়া দুঃখ কষ্টে নিজের ভাগ্যে দোষী বানালো। আজকাল মায়ের ভাগ্য হৃদ দোষ পড়ে গেছে, সেজন্য মায়া প্রতিবার ঘুরে ফিরে শুধু হৃদ খানের চক্রে ফেসে যায়। এর জন্য দুঃখে কষ্টে জর্জরিত মায়া ছোট্ট গলায় মিয়ে গিয়ে বলল হৃদকে, কিচ্ছু চাই না। হৃদের তৎক্ষণাৎ কিছু বলতে চাইল, তাহলে হৃদের কথায় মাছ ফোড়ন কাটলো মায়া। হৃদের শেষ করতে না দিয়ে বেশ সাহসী গলায় হৃদকে শাসিয়ে পড়ল, তাহলে কি? হ্যাঁ, কে করবেন আপনি? আমাকে ভয় দেখান? আমি আপনাকে ভয় পাই মনে করছেন? ভুলেও না, আপনি হবেন কোথাকার নেতা সেটা। আমি আপনাকে মোটেও ভয় পাই না, বুঝেছেন? ওটা আপনি আমাকে ভয় পাবেন যদি আমার আসল পরিচয় জানেন। আপনি জানেন আমি কে? চিনেন আমাকে? আমি হলাম জাতির ভাবি। আমার পেছনে কার হাত আছে জানেন? এই জাতির ভাইয়ের লম্বা হাত আছে আমার পেছনে। তাই আমার সাথে বেশি তিরিং বিরিং করলে না, সোজা সেই হাত দিয়ে টুস করে আপনাকে গায়েব করে দিব। শুধু ফাহাদ জিজুর ভাই বলে ছেড়ে দিলাম আপনাকে, নয়তো আমি কিন্তু অনেক ক্ষমতাসীন ভাবি হই, মনে রাখবেন। নিন আপনার কফি নিন। মায়া লম্বা চওড়া হুমকিতে কপাল কুঁচকে তাকিয়ে রইল হৃদ। মায়া হৃদকে কিছু বলার সুযোগ না দিয়ে তক্ষুনি হাতের কফির মগটা পুনরায় টি টেবিলের উপর রেখে এক প্রকার দৌড়ে পালালো রুম থেকে। মায়া চলে যেতেই হৃদ এগিয়ে এসে কফির মগটা হাতে নিল, সেটাতে চুমুক দিতে দিতে মৃদু স্বরে আওড়ালো, জাতির ভাবে ইন্টারেস্টিং। খানবাড়ির মেহমানদারিতে অতিষ্ঠ মায়া একের পর এক নাস্তার পরিবেশন করেই যাচ্ছে মায়াকে, তাও কিছুক্ষণ পরপর। এমনিতেও মায়া বেশি খায়, সারা দিন ঘুরঘুর করে খাওয়ার বদ অভ্যাস আছে, কিন্তু এই মুহূর্তে খেতে পারছে না জড়তায়। বোনের শ্বশুরবাড়িতে আছে মায়া, প্রথম দিনই যদি এত বেশি খায় তাহলে মায়ের ভদ্রতা চলে যাবে না? তখন মানুষ কি বলবে মায়াকে? মায়া পেটুক রাক্ষসের মতন খায় এটা বলবে না? তখন মায়ার আর ভদ্রতা থাকবে? চলে যাবে না? মূলত এর জন্যই তো মায়ার লোক দেখানো ভদ্রতার খাতিরে কিছুক্ষণ পর পর আসা সকল নাস্তাগুলো ফেরত পাঠাচ্ছে অনিচ্ছাকৃত। কিন্তু খান বাড়ির মানুষজনও জানি কেমন দেখছে মায়া খেতে পারছে না, ভদ্রতা রক্ষা করছে, তারপরও কিছুক্ষণ পর পর গাধা গাধা নাস্তা দিয়ে যাচ্ছে মায়াকে। আর এর জন্যই মায়ার ভালো লাগছে না, অতিষ্ঠ লাগছে খান বাড়ির অতিরিক্ত মেহমানদারিতে। আর লাগবে নাই বা কেন? চোখের সামনে প্রিয় খাবারগুলো বারবার ফেরত পাঠাতে কার ভালো লাগে? মায়ের কষ্ট হয় না বুঝি? দুঃখী মায়া নিজের সামনে রাখা ট্রে ভর্তি খাবারের দিকে তাকালো, হতাশার দৃষ্টিতে বিরক্তি ঠেলে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো জুইকে খোঁজাতে। এই জুইটাও আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না, হয়তো ফাহাদের বোন সেজুতির সাথে কোথাও গিয়েছে। মায়াও যেতে চেয়েছিল ওদের সাথে, কিন্তু জুই বলল ও নাকি ওয়াশরুমে যাবে, আবার এক্ষুনি চলে আসবে বলে মায়াকে অপেক্ষা করতে বলেছে। মায়াও সেই সন্ধ্যা থেকে এই খান বাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে থাকতে থাকতে মায়ের কোমর লেগে আসছে ব্যথায়। অতিষ্ঠ মায়া বিরক্তিতে উঠতেও পারছে না ভদ্রতা দেখিয়ে, কোথায় কোন দিকে যাবে সেটাও বুঝতে পারছে না। যাও একটু উঠেছিল সেজুতির পিছন পিছন, কিন্তু হৃদের ভয় ফের এখানে এসে বসেছে পুনরায়। তাছাড়া মায়া এখনকার কোনো কিছুই চিনে না। তারপর আবার মায়ার বোন মুক্তাকে উপরের কোন রুমে নিয়ে গিয়েছে,
তখন সেটাও মায়া দেখেনি। শুনেছে মুক্তাকে ফাহাদের বাবার রুমে নিয়ে গেছে, ছেলেরা সব বাহিরে। মায়াকে সারাক্ষণ ভাবি ভাবি ডাকা ছেলেগুলো খানবাড়ির বাগানের দিকটায় দেখেছিল মায়া। হেনা খানের সাথে ফাহাদের মাকে দেখেছিল কিচেনে সার্ভেন্টদেরকে রান্না সাহায্য করতে। বাকি রইল মায়া, সে একাই আপাতত খানবাড়ির ড্রয়িং রুমে বসে। আশেপাশে মানুষ উপস্থিতির শব্দ মায়া পাচ্ছে না, কিন্তু মায়ার পাশে কেউ নেই। নিঃসঙ্গ মায়া অতিষ্ঠ হয়ে একটা সময় সোফায় বসে মুচড়ামুচড়ি শুরু করলো বিরক্তিতে। কি করবে ভেবে না পেয়ে খাবার দিকে তাকালো। খাবে কি খাবে না তা নিয়েও দ্বিধায় ভুগলো। মায়া নিজের ভাষায় থাকলে এতক্ষণে সবগুলো নাস্তাই মায়ের পেটে চালান হয়ে যেত, কিন্তু বোনের শ্বশুর বাড়িতে ভদ্রতা দেখাবে নাকি খাবে তাই নিয়েও ভাবলো। খুব জোর করে মনকে বোঝালো না থাক, মায়া এই মুহূর্তে ভদ্রতা দেখাবে না খেয়ে। মায়ার চিন্তা ভাবনার মাঝে কেউ একজন ধূপ করে মায়ার গা ঘেঁষে বসলো চেপে। হঠাৎ বসার দারুণ মায়ার বাহুর সঙ্গে বাহু আর উরুর সঙ্গে উরুর ঘষা লাগতে চমকে ওঠে মায়া। পাশে তাকাতেই অনাকাঙ্ক্ষিতভাবে মায়ার নাক মুখ ভারী খেলো হৃদের বাহুতে। স্নিগ্ধ মিষ্টি ঘ্রাণ নাকে বাজতেই শরীর শীতল হয়ে আসলো মায়ার। হৃদের হঠাৎ উপস্থিতিতে থমকে যাওয়ার মতন কয়েক সেকেন্ড মেরে রইল। একটা সময় হুঁশে ফিরতে ধরফড়িয়ে হৃদের পাশ থেকে উঠে দাঁড়াতে চাইল তৎক্ষণাৎ। গায়ের কাপড় টান খেয়ে আবারও জায়গায় বসে পড়ল মায়া। অস্বস্তি মায়া তৎক্ষণাৎ নিচে তাকিয়ে লক্ষ্য করতে বুঝতে পারল মায়ার ওড়নার সহ চুড়িদার ফর্কের কিছু অংশ হৃদে বসে আছে গা এলিয়ে সোফায়। আতঙ্কিত মায়া হৃদের এত কাছে বসে থাকতে অস্থির ন্যায় ছটফট করে টানাটানি শুরু করলো নিজের কাপড় হৃদের নিচ থেকে ছাড়াতে। হৃদ মায়ার দিকে তাকালো না, আর না মায়ার কাপড় ছাড়লো বসা থেকে এবং গা এড়িয়ে সোফায় বসলো। ভাবখানা এমন, হৃদের পাশে আপাতত কেউ নেই, আর না হৃদ কাউকে দেখতে পাচ্ছে। তখনই হৃদ গলা ছেড়ে হেনা খানকে ডেকে বলল হৃদকে পুনরায় কফি দিতে। হৃদ হেনা খানকে ডাকায় অধৈর্যের ন্যায় অস্থির হলো মায়া। হেনা খান ওদের দুজনকে খোলামেলা গা ঘেঁষাঘেঁষি করে বসে থাকতে দেখলে নিশ্চয় খারাপ ভাববে মায়াকে। অস্থির মায়া নিজের কাপড় দু হাতে টেনে হৃদের উদ্দেশ্যে ছোট্ট গলায় বলল ছাড়ুন। মায়ার ছোট্ট গলায় হৃদ ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ের দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হলো অস্বস্তিতে মিয়ে যাওয়ায় মায়ার দু চোখের সাথে। জড়তায় মায়া প্রথমবারের মতন হৃদকে এত কাছ থেকে লক্ষ্য করলো। হৃদ খান আসলেই সুন্দর, শুধু সুন্দর নয়, বলতে গেলে বাড়াবাড়ি রকমের আকর্ষণীয় সুন্দর লোক এই হৃদ খান। সবচেয়ে সুন্দর এই লোকের চোখ, গুরু গম্ভীর আর মারাত্মক নেশালো। জবান নয় যেন চোখে কথা বলে তার। এই যে সদ্য গোসল করে আধভেজা চুলে আর ভেজা গায়ে চলে এসেছে, এতে হৃদকে আরও স্বচ্ছ আর স্নিগ্ধ সুন্দর লাগলো মায়ের চোখে। এই যে হৃদের ঘাড় বেয়ে নামা ফোঁটা পানিতেও মায়ের চোখ গেল। বুকের পাশে হালকা ভেজা কালো টি শার্টও তো প্রথম নজর পড়েছিল মায়ের। লোকটা আসলেই সুন্দর, শুধু একটু বদমেজাজির রাগটা আছে, সেটা ছেড়ে দিলেই একদম পারফেক্ট লাগতো। হৃদ মায়াকে মনোমুগ্ধের ন্যায় নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তার কপালে ভাঁজ শিথিল হলো। তখনই মায়ের ধ্যান ভাঙতে তীক্ষ্ণ গলায় বলল নজর দিয়ে লাভ নেই, আমি অলরেডি বুক দিয়েছি বিয়ান। এদের কথায় থতমত খেয়ে তৎক্ষণাৎ দৃষ্টি লুকাতে আশেপাশে তাকালো মায়া। চুরি ধরা পড়ার মতন অস্বস্তিতে মিয়ে আবারও নিজের কাপড় টেনে হৃদকে বলল ছাড়ুন প্লিজ। হৃদ ভুরুক উঁচিয়ে তাকালো প্রশ্নোত্তর দৃষ্টিতে। মায়ের হৃদকে নড়তে না দেখে ফের নিজের কাপড় টেনে তাকালো হৃদের দিকে। চোখাচোখি হয়ে যেতেই মায়া নিজের দৃষ্টি নিচে রেখে ফের কাপড় টেনে বলল কি হলো, ছাড়ুন প্লিজ।